আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাই কি ভাইয়ার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিন ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা কাইন্ডলি এটি চ্যাট বক্সে একটু জানাই দিও। সাজিদ অবশ্যই দোয়া করি ভাইয়া, ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম সবাইকে, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, থ্যাংক ইউ ফর আস্কিং। তোমাদের সবাই কি অবস্থা, পড়াশোনা কেমন যাচ্ছে, পরীক্ষাগুলো কেমন হচ্ছে একটু বলো দেখি সবাই। সব ঠিক আছে না? আলহামদুলিল্লাহ, ভেরি গুড ভেরি গুড। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, থ্যাংক ইউ ফর আস্কিং। ওকে, যাক এক্সাম ভালো হচ্ছে না? আলহামদুলিল্লাহ, ভেরি গুড। সো আজকে আমরা এই চ্যাপ্টারের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক পড়বো, সেটা হচ্ছে ডি ব্লক মৌলের যত বৈশিষ্ট্যগুলো আছে, জটিল যৌগ, এগুলা এইসব বিষয়াদি, সাথে এফ ব্লকের সাধারণ বৈশিষ্ট্যগুলো একটু দেখে নিব। হ্যাঁ, আচ্ছা। ভয় লাগার কিছু নাই ভাই, ইনশাল্লাহ ভালো মতো পড়তে থাকো, বেসিক ক্লিয়ার করতে থাকো, ইনশাল্লাহ সবকিছু সমাধান হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। ওকে, আচ্ছা। নিবে হৃদয় ওই সামনে, ইনশাল্লাহ ফ্রি হলে নিয়ে নিবে, কোনো সমস্যা নাই। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। চলো শুরু করি তাহলে আমরা। হ্যাঁ, আচ্ছা দেখো, ডি ব্লকের মধ্যে আমরা ফার্স্টে যদি শুরু করি, যে ডি ব্লকটা কোথায় আছে বলো তো? একদম বামে, একদম ডানে, নাকি মাঝামাঝি? বলো, ডি ব্লকটা কোথায় আছে? গতকাল পড়াইছিলাম, বলো 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 ঝটপট। ডি ব্লকটা কোথায় আছে? ডি ব্লকে মৌল কয়টা বলো সবাই? ডি ব্লক কোথায় আছে আর ডি ব্লকে মৌল কয়টা? মাঝে আছে, তাই না? ভেরি গুড। মানে যে এই পোর্শনটা আর মানে ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম, থোরিয়াম, এই তিনটা সহ টোটাল ডি ব্লকে মৌল আছে হচ্ছে ভাইয়া 41টা। কয়টা? 41, 41টা। ওকে, ডান, সুন্দর। সেগুলো আমরা মোটামুটি খুব ভালো মতো জানি। ডি ব্লকে, যে ডি ব্লক, এগুলো তো আমরা দেখাইছি। যে ডি ব্লকের সাধারণ ইলেকট্রন বিন্যাস ভাইয়া গতকাল পড়াইছি। এখন তোমাদেরকে জাস্ট এমনি একটা মজার জিনিস দেখাই। হ্যাঁ, দেখো, এটা ডি ব্লকের ও যে প্রথম 10টা মৌল, তাই না? এই দেখো, এটা 21 নাম্বার, এটা 22 নাম্বার, এটা 23 নাম্বার, এটা 24, এটা 25, এটা 26, এটা 27, এটা 28, এটা 29, এটা 30। ওকে, সো এখন একটু খেয়াল করো, আমরা যদি আর্গন এভাবে থার্ড ব্র্যাকেটে লিখি, তার মানে কিন্তু বেসিক্যালি এখানে 18টা ইলেকট্রন চলে গেছে। তাহলে আর কি কি আছে ভাই? 4s3d। আমি জাস্ট এভাবে লিখি, অনেকে 3d পরে লেখে, কোনো সমস্যা নেই, 3d আগে লেখে কোনো সমস্যা নেই। আচ্ছা, কনভেনশন হচ্ছে 3d এটা আগে লিখলে ভালো, 4sটা পরে লিখলেই ভালো। তারপর আমি একটু দেখাচ্ছি একটা জিনিস, দেখো, 4s3d, 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 এরকম করে ইলেকট্রন বিন্যাসগুলো একটু দেখাবো। আচ্ছা, সেখানে একটু খেয়াল করো, স্ক্যান্ডিয়াম হচ্ছে 21, তাই না? এটা এভাবে লেখো, 2 1 2 2 2 3 2 4। বাট এখানে একটা গ্যাঞ্জাম আছে, একটু পরে দেখাবো। 2 5 2 6 2 7 2 8 2 9, এখানে একটা গ্যাঞ্জাম আছে। তারপর হচ্ছে 2 10। শেষ। সুন্দর, দেখছো সিরিয়ালি মিলে যায়। এখন এখানের ঝামেলাটা কি? এটা হয় না। এটা কি হয় ভাইয়া? 4s1 হয়, 3d 5 হয়, আর এখানে 4s1 হয়, 3d 10 হয়। হ্যাঁ, এটা হয় না। সো এখন ভাইয়াকে বলতে হবে এই ইলেকট্রন বিন্যাসগুলো কেন হয় বলো? 4s2 3d4 না হয়ে 4s1 3d5 কেন হয় বলো? গুড, ভেরি গুড। একটা অরবিটাল অর্ধপূর্ণ আর পরিপূর্ণ অবস্থায় বেশি স্থিতিশীল থাকে, আর মৌলের ইলেকট্রন বিন্যাসের কাজই, মানে যে কোনো মৌল সে স্টেবল অবস্থায় বা স্থিতিশীল অবস্থায় থাকতে পছন্দ করে, থাকতে চায়। সো এখানে খেয়াল করো, 4s2 যখন আমি লিখতেছি তখন সে এটা পুরাটাই ফুলফিল্ড, আর এটা আংশিক পূর্ণ, অর্ধেক বা পরিপূর্ণ কোনোটাই না। কিন্তু এইভাবে যদি লিখতাম, এটা অর্ধেক পূর্ণ, এটা অর্ধেক পূর্ণ, দুইটাই স্থিতিশীল, এই জন্য এটা কারেক্ট। আবার এখানেও দেখো, এটা পুরোপুরি পূর্ণ, এটা আংশিক পূর্ণ, কিন্তু এটা অর্ধেক পূর্ণ, এটা পরিপূর্ণ পূর্ণ, তার মানে এখানে দুইটাই স্থিতিশীল। সো এটা মোর কারেক্ট। সো এই কারণে এই জিনিসগুলো হয়ে থাকে। সো ইলেকট্রন বিন্যাসগুলো বা এই জিনিসগুলো আমরা আশা করি বুঝি সবাই, তাই না? আলহামদুলিল্লাহ, ইজি। ওকে, সো যদি আমরা একটু সামনের দিকে আগাই, এই দেখো একটা চমৎকার প্রশ্ন। এই প্রশ্ন থেকে, মানে এই প্রশ্নটাই পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে। সব অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল, কিন্তু সব ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়। আচ্ছা, অবস্থান্তর মৌল হওয়ার শর্ত কি ভাইকে বলো দেখি একটু সবাই। দেখি যারা যারা পারো আর কি, যাদের মনে আছে একটু বলো দেখি, অবস্থান্তর মৌল হওয়ার শর্তগুলা কি কি? অবস্থান্তর মৌল হওয়ার শর্তগুলো কি কি? শুধু D1 থেকে 9 আর কি কি আছে? অবস্থান্তর মৌল হওয়ার শর্তগুলা কি কি?
রঙিন যৌগ, জটিল যৌগ, এগুলো তো তার বৈশিষ্ট্য, অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য। কিন্তু অবস্থান্তর মৌল হওয়ার শর্তগুলো কি কি? আচ্ছা, ঠান্ডা মাথায় শোনো। সো এখানে শর্ত থাকবে হচ্ছে দুইটা ভাইয়া। হ্যাঁ, সবাই একটা শর্ত ঠিকই বলছো, আরেকটা শর্ত বলতে ভুলে গেছো। দেখো, মেইন কথা হচ্ছে তারা তো ডি ব্লক মৌল, ঠিক আছে, তাদের ডিটা আংশিক পূর্ণ থাকবে, ঠিক আছে, কিন্তু কোন অবস্থায়? স্থিতিশীল আয়নের অবস্থায়। তাদের যে স্থিতিশীল আয়নটা থাকবে তার ডি অরবিটাল আংশিক পূর্ণ, মানে তাকে ফার্স্টে ডি ব্লক মৌল হতে হবে। আর ডি ব্লক মৌলের মধ্যে, যেহেতু তারা ডি ব্লক মৌল, তাদের একটা স্থিতিশীল আয়ন নিব, নিয়ে যদি দেখি তাদের অরবিটালটা, ডি অরবিটালটা আংশিক পূর্ণ, তখন তারা অবস্থান্তর মৌল। তো দেখো, এটা যদি এরকম হয় D1 থেকে 9 যে কোনো একটা হয়, তখন সেটাকে আমরা টিই বলবো। টিই মানে হচ্ছে ট্রানজিশন এলিমেন্ট। আচ্ছা দাঁড়া, অবস্থান্তর মৌল টিই, টিই মানে হচ্ছে ট্রানজিশনাল এলিমেন্ট, ট্রানজিশনাল এলিমেন্ট, বা যেটাকে আমরা বলি হচ্ছে অবস্থান্তর মৌল। ওকে, কিন্তু ডি যদি 0 বা 10 হয়, মানে শূন্য বা পূর্ণ, তখন এটাকে বলবো এনটিই, নট বা নন ট্রানজিশনাল এলিমেন্ট, নন ট্রানজিশনাল এলিমেন্ট বা অবস্থান্তর মৌল নয়, অবস্থান্তর মৌল নয়। ওকে, সো এটা হচ্ছে ঘটনা। তো এখন একটু খেয়াল করে দেখো, আয়রন, স্ক্যান্ডিয়াম, জিঙ্ক তিনটেই হচ্ছে ডি ব্লকের মধ্যে পড়ে, এটা আমরা জানি। এখন আয়রন হচ্ছে 26 নাম্বার, তাই না? 26 নাম্বার, সেটাকে আমরা কি লিখবো? আর্গন 4s2 3d6। তাহলে আয়রন 2+, ওর একটা স্থিতিশীল আয়ন 2+, 3+, দুইটাই স্থিতিশীল আয়ন তার। হ্যাঁ, তাহলে স্থিতিশীল আয়ন অবস্থায় তাকে আমরা কি লিখবো? দেখো তো, 4s থেকে ইলেকট্রনগুলো চলে যাবে, ইলেকট্রন যখন চলে যায় আগে শেষ কক্ষপথ থেকে যাবে, তারপর আস্তে আস্তে, তাহলে 4s0 3d6ই থাকবে। আর আয়রন 3+ যদি লিখি, তাহলে এই যে আর্গন 4s0 3d হয়ে যাবে 5। মানে একটু খেয়াল করো, তাদের স্থিতিশীল ইলেকট্রন বিন্যাসে ডি গুলা আংশিক পূর্ণ, ডি গুলা আংশিক পূর্ণ, অর্ধপূর্ণ টূর্ণ এগুলা কিছু না, কিন্তু আংশিক পূর্ণ, মানে 0 বা 10 না থাকলেই হয়েছে। এগুলাকে বলবো আমরা ট্রানজিশনাল এলিমেন্ট বা অবস্থান্তর মৌল। স্ক্যান্ডিয়াম আর জিঙ্কের কথা চিন্তা করো, স্ক্যান্ডিয়াম হচ্ছে 21, সেখানে কি থাকতেছে দেখো, আর্গন 4s2 3d1। তো স্ক্যান্ডিয়ামের স্থিতিশীল আয়ন পাওয়া যায় 3+। সো এখানে আমরা কি লিখবো? দেখো, আর্গন পর্যন্ত মানে 18টা তো চলেই গেল, তাহলে 4s হয়ে যাবে 0, 3d হয়ে যাবে 0। এই যে 0 হওয়ার মানে কি দেখো, শূন্য, ডিটা শূন্য স্থিতিশীল আয়ন অবস্থায়। সো এটাকে বলবো নন ট্রানজিশনাল এলিমেন্ট বা অবস্থান্তর মৌল নয়। জিঙ্ক হচ্ছে 30, সেটাকে কি লিখবো? আর্গন 4s2 3d10। সো জিঙ্ক 2+ যখন থাকে তখন আমরা কি লিখি? আর্গন 4s0 3d10। দেখো, ডিটা পরিপূর্ণ, এটাও তো হবে না, এটাকে আমরা কি লিখবো? নন ট্রানজিশনাল এলিমেন্ট, মানে অবস্থান্তর মৌল নয়। সো কে অবস্থান্তর হবে? মানে দেখো, এরা সবাই কিন্তু ডি ব্লক মৌল, কিন্তু সবাই কিন্তু অবস্থান্তর মৌল না। তার মানে চিন্তা করো, সব অবস্থান্তর মৌলই ডি ব্লক মৌল, কিন্তু সব ডি ব্লক মৌল অবস্থান্তর নয়। সবাই কি বিষয়টা ক্লিয়ার? ইনশাল্লাহ বলো দেখি। এরপর তোমাদের দিয়ে কিছু জিনিস সলভ করাবো, কোয়েশ্চেন সলভ করাবো, সবাইকে তো রেডি থাকো। হ্যাঁ, ভাইকে অ্যান্সার দিতে হবে টিচার ইনবক্সে। আগে বলো, সবাই কি ক্লিয়ার? আচ্ছা, এটা শুধু অ্যান্সারটা দিতে পারবো না, সবসময় আয়ন দিয়ে বিবেচনা করতে হবে, বুঝতে পারছো? এই আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, চমৎকার। তাহলে এই যে প্রথম কোয়েশ্চেন, এলটা কি আর অবস্থান্তর ধাতু নয় কেন? নাও অ্যান্সার দাও, সবগুলা 1 মিনিট 1 মিনিট করে টাইম নিব, বলো দ্রুত দ্রুত।
আচ্ছা ওকে, এখানে কয়েকজনের যে কনফিউশনটা আমি এটার জন্যই আসলে করতে দিছি, এন এর ব্যাপারটা নিয়ে সবার একটু কনফিউশন কাজ করে। দেখো কি লিখছে এখানে, এন এর সর্বনিম্ন মান প্রযোজ্য। এখন তোমাদের মাথায় ধারণা হতে পারে ভাইয়া এন এর সর্বনিম্ন মান তো 1, এখানে কি 1 বসাবো? না বাবা, তুমি দেখো এখানে ডি আছে, ডি 2D হয়? 2D হয় না। 1D তো হয়ই না, 2Dও হয় না, 3D হয়। তার মানে 3D হচ্ছে মানে মিনিমাম, ডি থাকতে হলে 3 থাকতে হবে। এখন দেখো ডিটা কার সাথে আছে? n-1 আছে, তার মানে n-1d ইজ ইকুয়াল টু 3d। তার মানে n-1 ইজ ইকুয়াল টু 3, তাহলে n এর ভ্যালু হচ্ছে 4। তাহলে এখানে n এর ভ্যালু মিনিমাম ভ্যালু যেটা, এটা হচ্ছে 4। n এর ভ্যালু হচ্ছে এখানে আসলে 4। আচ্ছা খেয়াল করো, তাহলে এখানে যদি বসো এটা কত আসবে? 3d6 4s2, আর এখানে আসে 3d10 4s2, এই যে 4s2 3d10 3d6 4s2। আচ্ছা এখানে এল এর কথা বলছে, এলটা বেসিক্যালি জিঙ্ক। এখন জিঙ্ক অবস্থান্ত ধাতু নয় কেন? জিঙ্কের যে সুস্থিত আয়ন সেটা হচ্ছে ডিটা পূর্ণ থাকে, সো সেটা অবস্থান্ত ধাতু নয়। সো এটা আমরা পারি। এবার বুঝছো এন এর ব্যাপারটা কিভাবে অ্যান্সার করতে হয়, কোনটা কিভাবে অ্যান্সার করতে হয়, সবাই ক্লিয়ার? বলো। জিঙ্ক লেখার পর এটা সুস্থিত আয়ন জিঙ্ক 2+, ওইটার ইলেকট্রন বিন্যাস দেখায়, তারপর বলবা। শেষ হয়ে গেল। ওকে ক্লিয়ার? বুঝতে পারছি সবাই? ছোট্ট একটা সি দিয়ে দিই। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা ভেরি গুড। সো চলো সামনের দিকে যাই। আরেকটা কোশ্চেন, উদ্দীপকের মৌল তিনটি ব্যবহার করে দেখাও যে সকল ডি ব্লক মৌলই অবস্থান্তর মৌল নয়। আচ্ছা এইটা আমরা সবাই পারার কথা, এন এর ভ্যালু 4 দিয়েই দিছে। সো এটা হচ্ছে 3d14s2, তার মানে এটা স্ক্যান্ডিয়াম। তারপর এটা হচ্ছে 3d64s2, এটা হচ্ছে আয়রন। তারপর এটা হচ্ছে 3d10 4s2, এটা হচ্ছে জিঙ্ক। সো বুঝতে পারতেছো স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক হচ্ছে অবস্থান্তর মৌল না, কিন্তু আয়রন হচ্ছে অবস্থান্তর মৌল। সো এইভাবেই তুমি বলতে পারবা যে সব ডি ব্লক মৌলই মানে সব অবস্থান্তর মৌলই ডি ব্লক মৌল, কিন্তু সব ডি ব্লক মৌল অবস্থান্তর নয়। এটাই তোমার বলতে হবে। মানে সব অবস্থান্তর ডি ব্লকের মধ্যে পড়ে, কিন্তু সব ডি ব্লক অবস্থান্তর নয়। শেষ। ক্লিয়ার? বুঝতে পারছি? আচ্ছা ভেরি গুড। এই তো হয়ে গেল, সুন্দর সুন্দর। আস্তে আস্তে অল্প অল্প করে আমরা শর্ট করে ফেলবো। চলো সামনের দিকে যাই। এরপর হচ্ছে অবস্থান্তর মৌলের সাধারণ বৈশিষ্ট্য, খুবই 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 ইম্পর্টেন্ট কয়েকটা কথাবার্তা। তো দেখো ফার্স্টে পরিবর্তনশীল জারণ অবস্থা, এটা নিয়ে এখনই কথা বলতেছি। তারপর প্রভাবক রূপে কাজ করে, জটিল আয়ন গঠন করে, রঙিন যৌগ গঠন করে, চৌম্বক ধর্ম প্রদর্শন করে, এগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। প্রথমে পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে, যেমন আয়রন 2 হয় 3 হয়, মানে +2+3 হয়, ক্রোমিয়াম 3 হয় 6 হয়, ম্যাঙ্গানিজ 2 4 7 এরকম অনেক কিছুই হয়। কিন্তু জিঙ্ক তো +2ই হয়, স্ক্যান্ডিয়াম তো +3 হয়, কারণ তারা অবস্থান্তর মৌল না। তার মানে যারা অবস্থান্তর মৌল তারা পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে। ক্লিয়ার? ছোট্ট করে একটা সি লিখে দাও, পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে। আচ্ছা ভেরি গুড, তাহলে এটা ডান। এরপর আসি ভাইয়া, এই যে রঙিন যৌগ গঠন করে, এইটা বোঝাইতে হইলে আগে তোমাদেরকে একটু আগের পড়ায় ফিরে আসতে হবে। আসো একটু আগের পড়ায় ফিরে আসবো ভাইয়া। তোমাদের সবাইকে জিজ্ঞেস করি, তোমাদের মনে আছে ভাইয়া যে তোমাদেরকে ডি অরবিটাল গুলা একে একে দেখাইছিলাম, মনে পড়ে? হ্যাঁ পান্না, মনে পড়ে? বলো। তোমাদের কিন্তু একে একে দেখাইছিলাম, খেয়াল আছে কি? ডাবল ডাম্বেল। আচ্ছা চলো এখন একটু মনে করাবো আর কি তোমাদের সবাইকে। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড। আচ্ছা তো ডিতে অরবিটাল ছিল ভাইয়া কয়টা? 5টা। ডি সাবশেল বা উপশক্তি স্তরে অরবিটাল ছিল 5টা। তো প্রথমটা ধরো লিখলাম ডি এক্স ওয়াই, ডাবল ডাম্বেল, তাই না? এই যে একটা ডাম্বেল, এই যে ডাবল ডাম্বেল। ডি এক্স ওয়াই, এক্স আর ওয়াই এর মধ্যতলে। ডি ওয়াই জেড, ওয়াই আর জেড এর মধ্যতলে। ডি ওয়াই জেড। ডি জেড এক্স, জেড আর এক্স এর মধ্যতলে। ডি জেড এক্স, এগুলা সবগুলোকে বলা হয় প্ল্যানার বা তলীয়, মানে এগুলো তলে থাকে, অক্ষের তলে থাকে, এগুলাকে বলা হয় টি টু জি। টি টু জি। আচ্ছা আরেকটা হচ্ছে একটু খেয়াল করো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, মানে এগুলো অক্ষের উপর থাকে, এক্স এর আর
ওয়াই এর উপরে থাকে, অক্ষের উপর। এটা ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এটা হচ্ছে ডি জেড স্কোয়ার, নাকি? ডি জেড স্কোয়ার হচ্ছে জেড এর উপর থাকবে, আর একটা রিং থাকবে, এটাকে বলা হয় ডি জেড স্কোয়ার। আচ্ছা, এগুলাকে বলা হয় অক্ষীয়, এক্সিয়াল, বা একটা নাম হচ্ছে ইজি। এই হলো মোটামুটি ঘটনা। এগুলো কথা মনে আছে ভাইয়া? বলো, এখন কি একটু মনে পড়লো সবার? ঝটপট একটা সি লিখে দিই। ভালো আছে আলহামদুলিল্লাহ ভাইয়া, থ্যাংক ইউ ফর আস্কিং মুরাদ ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। লেফট সাইডে এক্সটা, আচ্ছা আচ্ছা, এটা কথা বলতেছো ভাইয়া, এটা ওয়াইয়ের মতো লাগতেছে না একটু? আচ্ছা দাঁড়াও, এক্সট্রা একটু ক্লিয়ার করে দিই। ওকে, এখন আশা করি ক্লিয়ার প্রান্ত, তাই না? ওকে ডান, লিখে দিলাম। সো এখানে একটু খেয়াল করে দেখো, এগুলো আসলে তলে থাকে, অক্ষের মধ্যবর্তী তলে, আর এগুলো ডিরেক্ট অক্ষের উপর থাকে। তাহলে তোমরা কি বলতে পারবে ভাই কোনগুলোর পাওয়ার বেশি তুলনামূলক? তোমার কাছে কি মনে হয়, প্ল্যানার গুলার না এক্সিয়াল গুলার, কোনগুলোর পাওয়ার বেশি বলে তোমাদের মনে হয়, বা শক্তি বেশি লাগে? বলো তো একটু, বলো, মানে এনার্জি বেশি কোনগুলাতে লাগে থাকতে হইলে? আন্না সঠিক অ্যান্সার দিছো, প্রান্ত সঠিক অ্যান্সার দিছো, ভেরি গুড। ইমাও সঠিক অ্যান্সার দিছো, ভেরি গুড। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে চিন্তা করো, একটা অক্ষ আছে, যে ধরো এই যে এরকম একটা অক্ষ আছে, ঠিক আছে? এরকম একটা অক্ষ আছে, অক্ষের মাঝখানে একজন থাকে, আরেকজন পুরো অক্ষ জুড়ে থাকে। তাহলে অক্ষ জুড়ে থাকতে শক্তি বেশি লাগবে, বড় জায়গা, আর তলের মধ্যে থাকতে শক্তি কম লাগে, ছোট জায়গা। আচ্ছা, এটা মোটামুটি আমরা একটু দেখলাম আর কি। হ্যাঁ, এখন একটু খেয়াল করো এখানে ব্যাপারটা কি হচ্ছে। সো যখন ডি এর অরবিটাল গুলা, 5টা অরবিটাল সাধারণত যখন একসাথে থাকে সেটাকে বলা হয় ডি জেনারেট অবস্থা। কি বলে? ডি জেনারেট অবস্থা, সমশক্তি অবস্থা আর কি। হ্যাঁ, আচ্ছা, ডি জেনারেট অবস্থা বা সমশক্তি অবস্থা, ভালো কথা। যখন এদের সামনে কোনো লিগ্যান্ড আসে, যখন কোনো লিগ্যান্ড আসে শক্তি নিয়ে, এখন তোমরা প্রশ্ন করতে পারো ভাই লিগ্যান্ড কি? লিগ্যান্ড নিয়ে আমরা একটু পরে আলোচনা করবো। হ্যাঁ, লিগ্যান্ড নিয়ে একটু পরে বিস্তারিত আলোচনা আছে। তো ডি এর যে অরবিটাল গুলো আছে তারা সাধারণত 5টা একসাথে থাকে। যখন কোনো শক্তি এদের মধ্যে ঢুকে তখন তারা কি করে ভাই, সুন্দর মতো ওই যে শক্তি পেলে তারা তাদের স্প্লিট হয়ে যায়, ভেঙে যায়, ক্রিস্টাল ফিল্ড থিওরি বলে আর কি। যাই হোক, এই যে তারা ভেঙে এরকম আলাদা হয়ে যায়। এই যে উপরে চলে যায় হচ্ছে ওই দুইটা, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার, আর নিচে চলে আসে ওই তিনটা, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স। এটাকে বলা হয় টি টু জি, এটাকে বলা হয় ইজি। এই যে ওদের মধ্যে শক্তির একটা গ্যাপ তৈরি হয়। ইলেকট্রন যখন এখানে লাফালাফি করে তখন তারা একটা তরঙ্গ দৈর্ঘ্য তৈরি করে, মানে তরঙ্গ দৈর্ঘ্য বিকিরণ করবে, যেটা যদি আমাদের দৃশ্যমান অঞ্চলে থাকে তখন আমরা রঙিন যৌগ দেখতে পাবো, এই অবস্থাটাকে বলা হয় নন ডিজেনারেট বা অসমশক্তি অবস্থা, নন ডিজেনারেট অবস্থা বলা হয়। ডিজেনারেট আর নন ডিজেনারেট অবস্থা। এই হইল মোটামুটি ঘটনা, ডিজেনারেট আর নন ডিজেনারেট অবস্থা। ঠিক আছে, তোমরা ঝটপট একটা কাজ করো, এই দুইটা পেজ একটু তোমাদের লেখাই ফেলি, তারপর এই দুইটা ব্যাখ্যা করবো আবার। হ্যাঁ, রিপিট করবো। সবাই এটা একটু একবার একটু লেখো, লেখা হলো ডান লেখো, তারপর আমি পরে পৃষ্ঠাটা দিচ্ছি। ওকে, নাও লেখে ফেলো একটু ঝটপট, তারপর ভাইয়া আবার বোঝাই দেবো ইনশাল্লাহ। তাহলে সবার ডান, তাই না? আচ্ছা, এই ফাঁকে একটা ছোট্ট প্রশ্ন করে ফেলি, দেখি তোমাদের জিনিসটা বুঝে আসে কিনা। অবস্থান্তর মৌল তো পড়লাম, আরেকটা আছে আন্ত অবস্থান্তর মৌল। এটা কার সাথে রিলেটেড? অবস্থান্তর যদি ডি এর সাথে রিলেটেড হয়, আন্ত অবস্থান্তর কার সাথে রিলেটেড বলো দেখি? টি টু জি, ওটা মাহিম, বলো তো। এফ এর সাথে। অসাধারণ, এই তো এটা তো জানো। আচ্ছা, তো যেটা বলতেছিলাম ভাইয়া, তো চলো আরেকবার একটু বলি, পুরোটা সামারি করি। দেখো, ডি উপশক্তি স্তরে 5টা অরবিটাল আছে, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। এই তিনটা হচ্ছে অক্ষের ভিতরের তলে থাকে, এজন্য এদেরকে প্ল্যানার, তলীয় বা টিটুজি বলে। আর এগুলা অক্ষের উপরে থাকে, এজন্য এগুলাকে এক্সিয়াল, অক্ষীয় বা ইজি বলে। ঠিক আছে, এক্সিসের উপরে থাকে। সো এদের এখানে রিসাইড করতে হলে বা এখানে মানে এখানে থাকতে হলে শক্তিটা একটু বেশি লাগে, এখানে থাকতে শক্তিটা একটু কম লাগে। সো সাধারণত তারা সবগুলা 5টা অরবিটাল একসাথেই থাকে, কিন্তু যখনই তারা কোনো শক্তি পায় তখনই তাদের মধ্যে শক্তির একটা বিভেদ তৈরি হয়।
উচ্চ শক্তিগুলো উপরে চলে যায়, নিম্ন শক্তিগুলো নিচে চলে আসে। এই যে যে শক্তির একটা গ্যাপ বা এই যে অসম শক্তির একটা অবস্থা, এটাকে নন ডিজেনারেট অবস্থা বলে। এবং একটু চিন্তা করো তো ভাই, এখানে যদি ইলেকট্রনগুলো থাকে তার আগে কোথায় যাবে? নিচে যাবে না উপরে যাবে বলো দেখি? ইলেকট্রনগুলো যদি এখানে থাকে নন ডিজেনারেট অবস্থায়, ইলেকট্রন আগে কোথায় যাবে? নিচে আসবে নাকি উপরে যাবে বলো তো? ইলেকট্রনগুলো কোথায় যাবে বলো, উপরে নাকি নিচে বলো? আচ্ছা, সবাই দেখি সুন্দর অ্যান্সার দিচ্ছ, হ্যাঁ মাশাআল্লাহ। আচ্ছা, নিচেই যাবে। কারণ কি? নিচে শক্তি কম, শক্তি কম মানে কি? স্থিতিশীলতা বেশি, এই কারণে। সিম্পল। ভেরি গুড মাশাআল্লাহ। সো এখন কি দেখো, একটা ইলেকট্রন যখন এখানে লাফালাফি করবে, সেই শক্তি শোষণও করতে পারে, বিকিরণও করতে পারে। এখানে শক্তির একটা পরিবর্তন হবে, তখন আমরা দৃশ্যমান অঞ্চলে যদি তরঙ্গ দৈর্ঘ্য পাই, তখন আমরা আলো দেখতে পারবো। শেষ। এখন কথা হচ্ছে, আমরা কোনটা দেখি? শোষণটা দেখি না বিকিরণটা দেখি বলো দেখি একটু? আমরা কোনটা দেখি? শোষণ নাকি বিকিরণ? আমরা কোনটা দেখতে পাই? আমরা বিকিরণ দেখতে পাই। শোষণটা দেখতে পাই না, বিকিরণটা দেখতে পাই। এখন একটু খেয়াল করে, যে এখানে চমৎকার একটা কথা লেখা আছে, বেগুনি শোষণ হইলে হলুদ দেখবো, সবুজ শোষণ হইলে লাল দেখবো, কমলা শোষণ হইলে নীল দেখবো। ঠিক তেমনি লাল শোষণ হইলে সবুজ দেখবো, কমলা শোষণ হইলে নীল দেখবো, নীল শোষণ হইলে কমলা দেখবো। মানে একটা একটা সম্পূরক, হ্যাঁ, একটা একটা সম্পূরক। এই হচ্ছে ঘটনা। ক্লিয়ার সবাই? ডিজেনারেট, নন ডিজেনারেট, কোনটা কি হচ্ছে না হচ্ছে, রঙিন যৌগ কিভাবে গঠন করতেছে, ক্লিয়ার? অবস্থান্তর মৌলরা কিন্তু রঙিন যৌগ গঠন করে, অবস্থান্তর মৌলরা রঙিন যৌগ গঠন করতেছে। ওকে, তাহলে এটা আমাদের সবার ক্লিয়ার ইনশাআল্লাহ। ভেরি গুড, ভেরি গুড। চলো, এখন এই জিনিসটা তো দেখাই ফেললাম। এই কোশ্চেনের অ্যান্সারটা সবাই একটু দিয়ে ফেলেন, নেন কুইকলি দিয়ে ভাইকে জানান উত্তরটা কি হবে। সময় হচ্ছে 2 মিনিট, হ্যাঁ, করে ফেলেন। আচ্ছা, চমৎকার, সুন্দর একটা অ্যান্সার দিছো। দেখো কি বলছো, উদ্দীপকের আর ব্লকভুক্ত মৌলসমূহের ষষ্ঠ সদস্য রঙিন যৌগ গঠন করে কিনা। আর ব্লক, আর উপশক্তি স্তর বলছে স্বভাবের কন্ডাম সংখ্যা এল হচ্ছে 2, মানে এটা ডি। ডি এর প্রথমটা হচ্ছে স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন। ষষ্ঠ কোনটা? আয়রন। 1 2 3 4 5 6, ষষ্ঠ হচ্ছে আয়রন। আয়রন রঙিন যৌগ গঠন করে, অবশ্যই করে, কারণ এটা অবস্থান্তর মৌল। এবং ওই যে ডিজেনারেট থেকে নন ডিজেনারেট হয়ে ওই যে শক্তি মানে আদান প্রদানের ফলে মানে একটা শক্তির পার্থক্য দেখা যায়। আমরা দৃশ্যমান অঞ্চলে ল্যামডা যদি দেখতে পাই, তখন হচ্ছে আমরা রঙিন যৌগ দেখতে পারবো। শেষ হয়ে গেল, সিম্পল। মানে আয়রনটাকে আইডেন্টিফাই করতে পারলে বাকিটা ইজি। ওকে, মিলছে সবার সাথে ইনশাল্লাহ? ওকে, ঠিক আছে। মানে এইভাবে ধরে ধরে অ্যান্সার করলেই হবে ভাইয়া, খুব একটা ডিফিকাল্ট কিছু না ইনশাল্লাহ। চলো আমরা সামনের দিকে আগাই। তারপর দেখো, প্রভাবক হিসেবে কাজ করে ওই যে শক্তির আদান প্রদান যেহেতু এরা করতে পারে, তো তারা এরা প্রভাবক হিসেবেও কাজ করতে পারে অবস্থান্তর মৌলগুলো। যেমন এই যে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনে আয়রন প্রভাবক হিসেবে কাজ করে, অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে সম্পৃক্ত হাইড্রোকার্বনে পরিণত করতে নিকেল প্রভাবক হিসেবে কাজ করে। ঠিক আছে, ইথিন থেকে ইথেন হয়। তারপর ইথানল থেকে ইথানল প্রস্তুতি ডিহাইড্রোজিনেশন বিক্রিয়া কপার প্রভাবক হিসেবে কাজ করে। এই যে কপার, নিকেল, আয়রন, এরা সবাই হচ্ছে অবস্থান্তর মৌল, সো ওরা হচ্ছে প্রভাবক হিসেবে কাজ করতে পারে। চমৎকার চমৎকার জিনিস, হ্যাঁ। তাহলে প্রভাবক হিসেবে কাজ করে, এটাও কিন্তু ডান। রঙিন যৌগ ডান। তারপর হচ্ছে ওই যে পরিবর্তনশীল জনসংখ্যা ডান। এখন আসবো চৌম্বকীয় ধর্ম। আচ্ছা, বাই দ্য ওয়ে, ভাইয়াকে একটু বলো, এই তিনটার মধ্যে কোনটার চৌম্বক ধর্ম একদম নাই বললেই চলে? বলো, মানে জিরো, কোনটা? 3 ধরনের আছে তো, একটা ফেরোম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক। বলো কোনটা? ডায়াম্যাগনেটিক, ভেরি গুড। ডায়াম্যাগনেটিক যারা আছে তারা হচ্ছে কি করে ভাইয়া বলো তো? ডায়াম্যাগনেটিকদের হচ্ছে চৌম্বক ধর্ম থাকে না আর কি, তাই না? আচ্ছা, একটা কোশ্চেন ছিল, এটা আরেকবার বলবো, কোনটা? 1 মিনিট, পেজ নিয়ে ফেলছি ভুলে। কোনটা এটা আরেকবার বলবো। এই যে দেখো, ডি ব্লকভুক্ত ষষ্ঠ সদস্য 1 2 3 4 5 6, ষষ্ঠ সদস্য হচ্ছে আয়রন,
আয়রন যেহেতু একটা অবস্থান্তর মৌল, তারপরে যে এরকম ডিজেনারেট নন ডিজেনারেটটা লিখবা, লিখে বলবা এখানে যেহেতু শক্তির আদান প্রদানের ফলে মানে শক্তির একটা পরিবর্তনের ফলে এখানে আমরা দৃশ্যমান অঞ্চলে তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু জেনারেট হচ্ছে, সো আমরা আলো দেখতে পাই মানে রঙিন যৌগ দেখতে পাবো আর কি। শেষ, সিম্পল, অবস্থান্তর মৌল মানে রঙিন যৌগ দেখতে পাবো। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে এই যে যেহেতু এখানে শক্তির আদান প্রদানের বিষয় আছে, প্রবাহক কি করে, শক্তি নিয়ে স্পিড কমায় দেয়, শক্তি দিয়ে স্পিড বাড়ায় দেয়, এরকমই তো। সো তারা হচ্ছে প্রবাহক হিসেবে কাজ করতে পারে। শেষ, ওকে, তুলি আর মেজাবিন, বুঝছি ভাইয়া? আচ্ছা, আর এটা সবারটাই ঠিক আছে, ডায়াম্যাগনেটিকের চুম্বক প্রপার্টি নাই। আচ্ছা, তো এখন খেয়াল করো ফেরোম্যাগনেটিকটা ভাইয়া এটা একটা ভৌত বৈশিষ্ট্য, এটা তিনজনের মধ্যেই থাকে, মনে আছে 8B বলছিলাম, সেটা হচ্ছে আয়রন কোবাল্ট নিকেল, আয়রন কোবাল্ট নিকেল, এই জন্য এই তিনটাকে আগের কালে একই গ্রুপে রাখা হয়েছিল। আয়রন কোবাল্ট নিকেলটা চুম্বক ধর্ম সবচেয়ে বেশি, এই জন্য এটা ফেরোম্যাগনেটিক পদার্থ, আর কোনোটাই না। এরপর থাকে হচ্ছে এই দুইটা প্যারাম্যাগনেটিক পদার্থ হচ্ছে যার মিউ এর ভ্যালু হচ্ছে নট ইকুয়াল টু 0। মিউ হচ্ছে চৌম্বক মোমেন্ট, কার চৌম্বকত্ব কত সেটা বোঝা যায়। আর এটা ডায়াম্যাগনেটিক যার চৌম্বক মোমেন্ট হচ্ছে 0। এখন এই যে এটাকে বলা হচ্ছে চৌম্বক মোমেন্ট বা ম্যাগনেটিক মোমেন্ট। কি বলা হয়? চৌম্বক মোমেন্ট বা ম্যাগনেটিক মোমেন্ট। এটা হিসাব করা যায় মোর ম্যাগনেটন একক দিয়ে, মোমেন্ট। আচ্ছা, এটার সূত্র হচ্ছে √n × n+2। এটা লাগবে না, তারপরে দেখাই দিচ্ছি। ইউনিট হচ্ছে বোর ম্যাগনেটন। সেখানে এনটা হচ্ছে ভাইয়া অযুগ্ন ইলেকট্রন, হ্যাঁ, অযুগ্ন ইলেকট্রন সংখ্যা, মানে কয়টা আনপেয়ার্ড ইলেকট্রন আছে বা সিঙ্গেল ইলেকট্রন আছে, ঠিক আছে, কয়টা আনপেয়ার্ড ইলেকট্রন আছে বা সিঙ্গেল ইলেকট্রন আছে, এই জিনিসটা। হ্যাঁ 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 প্রান্ত, গুড, ভেরি গুড, দেখো মনে আছে তাই না, এগুলো আমরা পড়ছিলাম। ওটা কে এর মতো একটা জিনিস দেখছিল তাই না ভাইয়া, ওরকম আর কি। আমি মিউ দিয়ে দেখাচ্ছি, হ্যাঁ, মিউ দিয়ে দেখাচ্ছি। ওকে, আচ্ছা, সো এরকম ফিজিক্সে যেটা এটা কাপ্পা টাইপের একটা জিনিস দিয়ে দেখছিল আর কি কে, হ্যাঁ। সো দেখো এটা আমরা দেখলাম, এখন চলো একটু প্র্যাকটিস করি জিনিসগুলো কিভাবে বের করে। তার আগে তোমাদের যেটা করতে হবে, তোমরা একটু ভাইয়াকে বলো এখানে আয়রনের জারণ মান কত আর এখানে নিকেলের জারণ মান কত, এই দুইটা ভাইয়াকে একটু বের করে বলো দেখি। এখানে আয়রনের জারণ মান কত আর নিকেলের জারণ মান কত, ঝটপট ঝটপট। দেখছো, ভেরি গুড। তাহলে এখানে অক্সিডেশন যারা বের করতে পারতেছো না তাদের জন্য একটু করে দেই। আয়রনেরটা ধরো তোমার এক্স, হ্যাঁ, সায়ানাইডের অক্সিডেশন নাম্বার বা জারণ মান কত, কার্বন 3টা বন্ধন নাইট্রোজেনের সাথে করছে, একটা হাত খালি, তাহলে সায়ানাইড হয় -1, হ্যাঁ। তাহলে দেখো এক্স প্লাস সায়ানাইড হচ্ছে -1 × 6, 6টা আছে, ইজ ইকুয়াল টু ওভারঅল হচ্ছে -3। তার মানে এক্স এর ভ্যালু আসতেছে কিন্তু +3, তার মানে এখানে আয়রন +3 হিসাবে আছে, মানে এইটা আর এটা বের করা একই জিনিস। আচ্ছা, নিকেলের অক্সিডেশন নাম্বার ধরো এক্স, ক্লোরিনের তো -1 তাই না, তাহলে এক্স প্লাস -1 × 4 ইজ ইকুয়াল টু -2, তাহলে এক্স এর ভ্যালু আসতেছে +2, মানে নিকেল এখানে +2 আকারে আছে। তো এইগুলো আমাদের বের করতে হবে। তাহলে চলো নিচের থেকে বের করা শুরু করি। কপার 2+, কপার 2+ মানে কি দেখো, আর্গন 3d আছে হচ্ছে 9, 4s আছে 0, দুইটা ইলেকট্রন চলে গেছে যেহেতু। সো ওর 3dটা একটু খেয়াল করো, ডিতে কয়টা ইলেকট্রন আছে একটু খেয়াল করো, 1 2 3 4, তাহলে 1 2 3 4 5 6 7 8 9, এই যে একটা অযুগ্ন ইলেকট্রন আছে, n এর ভ্যালু 1, একটা অযুগ্ন ইলেকট্রন আছে, তাহলে মিউ এর ভ্যালুটা কত আসবে, √n × n+2 ইজ ইকুয়াল টু √1 × 1+2, মানে আসবে 1.732 বোর ম্যাগনেটন, 1.732 বোর ম্যাগনেটন। আচ্ছা চলো Fe3+ একটু করে দেখাই। Fe3+ এটা হচ্ছে আর্গন, 4s এ আছে 0, 3d তে আছে 5। সো 3d তে যেহেতু 5টা আছে একটু দেখাই, 1 2 3 4, এই দেখো 1 2 3 4 5, এখানে 5টাই অযুগ্ন। সো এখানে মিউ এর ভ্যালুটা হচ্ছে √5 × 5+2, তার মানে এটা আসবে 5.9 বোর ম্যাগনেটন। আচ্ছা, তাহলে তোমরা এভাবে নিকেল 2+ আর আয়রন 2+ একটা বের করে একটু বলো দেখি ভ্যালু কত আসে।
ঝটপট বের করে একটু বলো দেখি ভ্যালু কত আসে, 1 মিনিট সময়, দ্রুত। ওকে, সো আসো Fe2 প্লাস, তাহলে যদি আমরা লিখি আর্গন 4s0 3d6, তাহলে এখানে 3d তে কয়টা ইলেকট্রন আছে দেখো তো, 1 2 3 4, তাহলে দেখো 1 2 3 4 5 6, তাহলে অযুগ্ম ইলেকট্রন কয়টা আছে ভাইয়া? 4টা। তাহলে এখানে মিউ এর ভ্যালু হবে √4 × 4 + 2, সো আলটিমেটলি আসা উচিত 4.9 বোর ম্যাগনেটন। আর নিকেল 2 প্লাসের কথা যদি তোমরা চিন্তা করো, নিকেল 2 প্লাস, তাহলে এখানে হচ্ছে আর্গন 4s0 3d8, তার মানে এখানে ডিতে কয়টা ইলেকট্রন আছে? 1 2 3 4 5 6 7 8, এন এর ভ্যালু হচ্ছে 2, দুইটা অযুগ্ম ইলেকট্রন আছে, তাহলে মিউ এর ভ্যালু আসবে √2 × 2 + 2 = 2.8 বোর ম্যাগনেটন। একটা জিনিস মনে রাখবে, একটা শর্টকাট বলে দিই তোমাদের, হ্যাঁ, অযুগ্ম ইলেকট্রন সংখ্যা যদি 3 বা 3 এর বেশি হয়, অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা যদি 3 বা 3 এর বেশি হয়, মানে এন এর ভ্যালু যদি 3 বা 3 এর বেশি হয়, তাহলে মিউ এর ভ্যালু হবে n.9। মানে দেখো এন এর ভ্যালু হচ্ছে 4, তাহলে 4.9, এন এর ভ্যালু 5, 5.9, এন এর ভ্যালু 3 হলে 3.9, এরকম হবে। কিন্তু 1 এর ক্ষেত্রে 1.7, 2 এর ক্ষেত্রে 2.8, বাট তারপর থেকে 3 হলে 3.9, 4 হলে 4.9, 5 হলে 5.9, এরকম ভাবে যাইতে থাকে। ঠিক আছে, এই সবাই ক্লিয়ার ভাইয়া? এই যে এইভাবে দ্রুত ক্যালকুলেশন করছি, বুঝছো প্রান্ত? বলো ভাইয়া সবাই ক্লিয়ার? ম্যাগনেটিক মোমেন্ট বের করা শিখে গেলাম ইনশাল্লাহ। এটা যদিও বই নাই, জাস্ট একটা এক্সট্রা জিনিস তোমাদের দেখাই নিলাম। হ্যাঁ, আচ্ছা, ভেরি গুড, এই তো হয়ে গেল, সুন্দর। তো চলো ভাইয়া একটু সামনের দিকে যাই। এই কোশ্চেনের অ্যান্সারটা নেন সবাই, একটু টিচার বক্সে বলেন এ কি আর বি কি, কোনটা কি কোনটা না, বলেন ভাইয়া, দাঁড়াইলাম, অ্যান্সার বলেন। ওকে, গুড। আবার এসে পড়বে নাকি? এসে পড়বে ইনশাল্লাহ। দেখো এ হচ্ছে আমাদের কি, দেখো 3d6 4s2, তার মানে আয়রন। আর বি হচ্ছে কি ভাইয়া? বি হচ্ছে জিঙ্ক। সো বুঝতেই পারতেছো হ্যালাইট গুলা কি কি আছে, তুমি 2 প্লাস নাও 3 প্লাস নাও, এটা ওই যে অবস্থান্তর মূল্য তো প্যারাচুম্বকীয় হবে, কিন্তু বি এর ক্ষেত্রে এটা ডায়াম্যাগনেটিক না। সো শেষ অ্যান্সার, ডান। ওকে, আচ্ছা, সো এটা তো আমাদের ডান, এগুলো তাহলে আমরা সবাই পারবো ইনশাল্লাহ। ওকে, এবার আসি লিগ্যান্ড নিয়ে আলোচনা করতে। আচ্ছা, লিগ্যান্ড কি বলো তো ভাইয়াকে একটু। রিদা কালকে ফার্স্ট পেপার এক্সাম, ভালো হয়েছে তো, তাই তো একটা রিভিশন হয়ে যাচ্ছে। আচ্ছা, এখান থেকে একটা সিকিউ আসবে ইনশাল্লাহ। বলো লিগ্যান্ড কি, বলো সবাই, লিগ্যান্ড কি, কি তৈরি করে, কাজ কি, বলো। আচ্ছা, পান্না পাশে সবার আগে, বাকিরা বাকিরা একটু বলো। না, শুধু যতটুকু গঠনকালে প্রান্ত, অন্য সময় করে না, ভাবো তো। আচ্ছা, সো দেখো একটু বুঝাই। ধরো আমরা কি জানি সমযোজী বন্ধন কাকে বলে? সমযোজী বন্ধন হচ্ছে, আমরা সামনে বন্ধন নিয়ে পড়বো, যাই হোক, সমযোজী বন্ধন হচ্ছে একজন একটা দিবে আরেকজন একটা দিবে, সমান সংখ্যক ইলেকট্রন শেয়ার করা। কিন্তু ধরো এমন একটা কেস হলো, ধরো তোমার কাছে আছে H প্লাস, বলো তো ভাই H প্লাসে ইলেকট্রন কয়টা আছে? H প্লাসের মধ্যে ইলেকট্রন কয়টা আছে? H প্লাসের মধ্যে ইলেকট্রন কিন্তু নাই, তাহলে তার কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস কোনটা? হিলিয়াম, মানে ওর এক জোড়া ইলেকট্রন লাগবে। এখন ধরো তোমার কাছে আছে অ্যামোনিয়া, অ্যামোনিয়ার শেষ কক্ষপথ ইলেকট্রন 5টা, 3টা হাইড্রোজেনের সাথে বন্ধন করছে, আর একটা জোড়া ইলেকট্রন আছে মুক্ত জোর। এটা যদি সে ওকে দান করে ওর সাথে শেয়ার করে, এটাকে সন্নিবেশ সমযোজী বন্ধন বলে। এতে করে ও স্থিতিশীল হয়, ওরাও স্থিতিশীল হয়। এখন বলো এই যে শেয়ার করলো, এই প্লাসটা কি থাকবে নাকি চলে যাবে? এই প্লাসটা কি থাকবে নাকি চলে যাবে, বলো।
এই প্লাসটা কি থাকবে নাকি চলে যাবে? এই প্লাসটা থাকবে, কারণ প্লাস থাকা মানে কি একটা ইলেকট্রন পুরোপুরি চলে গেছে এই জন্য প্লাস হয়েছে। যতক্ষণ না পর্যন্ত একটা ইলেকট্রন পুরোপুরি আসবে ততক্ষণ তো প্লাসটা যাবে না। এটা তো আর পুরোপুরি আসে না, এটা শেয়ার হয়েছে। এটা তো পুরোপুরি আসে না, এটা কি হয়েছে? শেয়ার হয়েছে। তার মানে এই প্লাসটা থাকবে। এভাবেই কিন্তু তৈরি হয় অ্যামোনিয়াম প্লাস। আর এই যে তোমরা এই যে এই মুক্ত জোর এদিকে এরো চিহ্ন দিয়ে দেখাইলে না, এটাকে সন্নিবেশ বন্ধন বলে। তো এটাকে বলা হয় এই যে সন্নিবেশ সংখ্যা। এই যে এই জিনিসটা একটু পড়বা, সন্নিবেশ সংখ্যা মানে যে কয়টা সন্নিবেশ বন্ধন হইতে দেখতেছো সেটাই সন্নিবেশ সংখ্যা। তাহলে এখানে সন্নিবেশ সংখ্যা কয়টা? একটা। এখানে সন্নিবেশ সংখ্যা কয়টা? একটা। মানে যে কয়টা সন্নিবেশ বন্ধন থাকবে সেটাই সন্নিবেশ সংখ্যা। এখন সন্নিবেশ সমযোজী বন্ধনে যে এক জোড়া ইলেকট্রন দান করে শেয়ার করে তাকে বলা হয় লিগ্যান্ড। সন্নিবেশ সমযোজী বন্ধনে যে এক জোড়া ইলেকট্রন দান করে শেয়ার করে তাকে বলা হয় লিগ্যান্ড। আচ্ছা, লিগ্যান্ড একযোজী, মানে ওই যে বলে আর কি একদন্তী, দ্বিদন্তী, স্বরদন্তী। মানে কি ওরা যদি একটা জোড়া ইলেকট্রন দেয় সেক্ষেত্রে একদন্তী, দুইটা জোড়া দিলে দ্বিদন্তী, তারপর ধরো 6 জোড়া দিলে স্বরদন্তী, ইডিটিএ পড়ছি আমরা এগুলা। এখন যেটা বলতেছি বা সামনে পড়বো, তো একটা জিনিস যেটা বলতেছি যে খেয়াল করো, লিগ্যান্ড হচ্ছে দুই প্রকার, একটা স্ট্রং একটা উইক। স্ট্রং গুলা কে কে, উইক গুলা কে কে একটু দেখে নাও, এটা পরে এমসিকিউ দিব। তো স্ট্রং কি করে? ডি অরবিটালে ইলেকট্রনকে সংকোচন করতে পারে, আর উইকটা ডি অরবিটালে ইলেকট্রনকে সংকোচন করতে পারে না। এগুলো কি? এগুলো আমরা একটু পরেই দেখবো, সো টেনশনের কোনো কারণ নাই। হ্যাঁ, আচ্ছা, দন্তি মানে ডেন্টিন। হ্যাঁ, গুড। সো দেখলাম, আসো এইবার আসি জটিল যৌগ। এই যে এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসেই আসে ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, পান্না এটা হচ্ছে একদমই এর মতো সহজ, সমস্যা নেই। আমরা তাহলে একটা কাজ করবো, যে বন্ধন যখন পড়াবো না ইনশাল্লাহ তখন এটা দেখাবো, তখন একবার মনে করে পান্না ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে। আচ্ছা, মানে যে রাসায়নিক বন্ধনের যে লেকচারগুলো আছে সেখানে যখন পড়াবো তখন সবগুলো বন্ধনের সাথে যে কয়টা বন্ধন গণনা ওগুলোতে দেখাবো ইনশাল্লাহ। হ্যাঁ, ওইটা। আচ্ছা, তো দেখো জটিল যৌগ কাকে বলে? জটিল যৌগ হচ্ছে যেখানে অবস্থান্তর মৌল লিগ্যান্ড থাকবে। লিগ্যান্ড কি? যারা ইলেকট্রন জোড় দান করে সন্নিবেশ বন্ধন তৈরি করে তারা। বলো তো এখানে সন্নিবেশ সংখ্যা কত আর এখানে সন্নিবেশ সংখ্যা কত? একটু কুইকলি বলো তো ভাইকে, সন্নিবেশ সংখ্যা কত কত? চার ছয়, ভেরি গুড, 4 6, সুন্দর, ভেরি গুড। আচ্ছা, এখন এটা পড়ার জন্য জটিল যৌগ কত প্রকার, এদের নামকরণ এগুলো একটু পড়ি নাকি, তাহলে একটু ভালো মতো বুঝতে পারবো ইনশাল্লাহ। ওকে, জটিল যৌগ। হ্যাঁ, জটিল যৌগ। জটিল যৌগ কয় প্রকার বলো দেখি একটু ভাইকে, জটিল যৌগ কয় প্রকার কেমন হয়? জটিল যৌগ কয় প্রকার? এক প্রকার, দুই প্রকার, তিন প্রকার, চার প্রকার, পাঁচ প্রকার, ছয় প্রকার, কয় প্রকার? দুই প্রকার, তিন প্রকার। একটা হচ্ছে অ্যানায়নিক, মানে ক্যাটায়নিকটা আগে লিখে ধরো। একটা হচ্ছে ক্যাটায়নিক, একটা হচ্ছে অ্যানায়নিক, একটা হচ্ছে নিউট্রাল, নিরপেক্ষ। আচ্ছা, তোমরা একটা যৌগের মধ্যে কি দেখলে বুঝো এটা একটা জটিল যৌগ? বলো দেখি, একটা যৌগের মধ্যে কি দেখলে বুঝো এটা একটা জটিল যৌগ? বলো। ঠিক আছে, গুড, যেটা এক্সপেক্ট করতেছিলাম, ভেরি গুড। বলো। থার্ড ব্র্যাকেট, তাই না? আচ্ছা, তো থার্ড ব্র্যাকেটের চিহ্ন আধান যেটা হবে সেটাই হচ্ছে জটিল যৌগের প্রকৃতি। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই তোমাদেরকে, লেটস সে এই এটা একটা, আরেকটা ধরো উদাহরণ দিলাম, আরেকটা, মানে এখানে খেয়াল করো ক্লোরিনের জারণ মান কত ভাইয়া? -1 নাকি? ক্লোরিনের -1, তাহলে বাকি পুরোটার কত? +1। এই যে পজিটিভ যেহেতু থার্ড ব্র্যাকেট তার মানে এটা ক্যাটায়নিক। পটাশিয়াম +1, বাকি পুরোটা তাহলে -1, তাহলে এটা অ্যানায়নিক। এন্ড ফাইনালি আরেকটা জিনিস আছে দেখো, এখানে থার্ড ব্র্যাকেট নাই অথচ এটা একটা জটিল যৌগ, কেন একটু পরে বলতেছি। এটাকে বলতেছি নিরপেক্ষ। এখন ভাইয়া তোমাদের কাছে ভাইয়ার প্রশ্ন, এখানে সিলভার আর নিকেল এই তিনটার জারণ মান কত বলো দেখি? সিলভার আর নিকেল এই তিনটার জারণ মান কত?
বলো সিলভার সিলভার নিকেল এগুলা জারণ মান কত? ঠান্ডা মাথায় অ্যান্সার দিও, কিন্তু ভুল করা যাবে না। আচ্ছা চলো দেখি আমরা পারি কিনা। খেয়াল করো, ধরো সিলভারের জারণ মান হচ্ছে এক্স। হ্যাঁ, ধরো সিলভারের জারণ মান হচ্ছে এক্স। এটা তো অ্যামোনিয়া, অ্যামোনিয়া একটা যৌগ, যৌগের জারণ মান 0 হয়, তাহলে 0 × 2। আর ক্লোরিনের জারণ মান -1 ইজ ইকুয়াল টু 0, তাহলে এক্স এর ভ্যালু আসে +1। আচ্ছা এখানে দেখো পটাশিয়ামের জারণ মান হচ্ছে +1, সিলভারের এক্স, সায়ানাইডের তো -1 একটু আগেই দেখাইলাম, তাহলে -1 × 2 ইজ ইকুয়াল টু 0, তাহলে এক্স এর ভ্যালু আসে কিন্তু +1। ফাইনালি এখানে চিন্তা করো, নিকেলের জারণ মান ধরো এক্স, কার্বন মনোক্সাইড তো একটা যৌগ ভাইয়া, যৌগ, যৌগের জারণ মান 0 হয়, 0 × 4 ইজ ইকুয়াল টু 0, তার মানে এক্স এর ভ্যালু কিন্তু 0। খেয়াল করছো, একটা যৌগ গঠন হয়েছে, এখানে ধাতুর জারণ মান চেঞ্জ হয় নাই, তাহলে কিভাবে গঠন হয়েছে? সন্নিবেশ সমযোজী বন্ধন দিয়ে গঠিত হয়েছে, এটা একটা জটিল যৌগ। হ্যাঁ, থার্ড ব্র্যাকেট ছাড়াও জটিল যৌগ। ওকে, আচ্ছা এবার চলো নামকরণের দিকে চলে যাই, এটা নামটা কিভাবে করে। আমি এমনভাবে এক্সাম্পলগুলো রাখছি যেন তোমাদেরকে পার্থক্য বোঝাইতে পারি, খুব মন দিয়ে শুনো। বাম থেকে ডানে যখন ঢুকবো, বাম থেকে ডানে মানে ডানে যখন ঢুকবো, থার্ড ব্র্যাকেট যদি শুরুতে চলে আসে, আগে লিগেন্ডের নাম বলবো, সংখ্যা সহ লিগেন্ডের নাম। দেখো সংখ্যা দুইটা, দুইকে বলা হয় ডাই, অ্যামোনিয়াকে বলা হয় অ্যামিন। কি বলা হয়? অ্যামিন, ডাই অ্যামিন। এই যে এটা সিলভার, ক্লোরিনকে বলা হয় ক্লোরাইড। সিলভার লেখার পর ওর জারণ মান রোমান হরফে লিখতে হবে। কিন্তু এখানে আবার একটা আরেক কাহিনী আছে, দেখো বাম থেকে ডানে ঢুকবো, বামে ঢুকো, ফার্স্টে পটাশিয়াম আছে, লেখো পটাশিয়াম, লেখো পটাশিয়াম। ভিতরে ঢোকো, এই যে এখানে ডাই সায়ানো, দুইটা সায়ানাইড, সায়ানাইডকে বলা হয় সায়ানো, ডাই সায়ানো। কিন্তু যখন তুমি অ্যানায়নিক কোনো জটিল যৌগের নাম করবা, ভিতরে যে মানে অবস্থান্তর মৌলটা থাকে তার ল্যাটিন নাম লিখতে হয়। সিলভারের ল্যাটিন নাম হচ্ছে আর্জেন্টাম, তো লাস্টে টেট লিখতে হয়, এট, লাস্টে এট লিখতে হয় আর কি। আর্জেন্টামের জায়গায় লিখবা আর্জেন্টেট, ব্র্যাকেটে তার জারণ মান। আর এটা তো সহজ, ফার্স্টে লিগেন্ডের নাম বলো, সংখ্যা সহজ, 4টা মানে টেট্রা, টেট্রা কার্বনিল নিকেল, ব্র্যাকেটে নাম্বার দিলে দাও, ভালো দাও, ভালো সবসময় দাও ভালো। এই হলো ঘটনা, পার্থক্যটা বুঝতে পারছো সবাই? এই হচ্ছে সুন্দর সিস্টেম। সিলভার দেখো এখানে কিন্তু ওর নাম সিলভারই রাখছি, বাট এখানে আবার আর্জেন্টেট লেখা লাগছে, মানে অ্যানায়নিকটায় ভিতরে যে মেইন আমার কেন্দ্রীয় মৌলটা থাকে বা অবস্থান্তর মৌলটা থাকে, সেটার ল্যাটিন নামের সাথে এড যোগ করতে হয়। এখানে এরকম কোনো ঘটনা নেই। আর ব্র্যাকেটে কিন্তু অবশ্যই রোমান হরফে, রোমান হরফে তোমার কি লিখতে হবে ভাইয়া? জারণ মানটা লিখে নিতে হবে। আচ্ছা আরো কয়েকটা একটু করতে দিই ভাইয়া। নাও এই 5টা করো, আর এটা একটু তুলে ফেলো। হ্যাঁ, সময় হচ্ছে 3 মিনিট থেকে 4 মিনিট। নাও কুইকলি দেখি একটু পারি কিনা আমরা সবাই, ইনশাল্লাহ ভালো মতোই পারবো। হ্যাঁ, ট্রাই করছো নাকি? চলো দেখি ভাই, একটু লিখি। ওকে, তাহলে ফার্স্টে এটা দিয়ে শুরু করি, লেফট থেকে রাইট, ভিতরে ঢুকলাম, টেট্রা অ্যামিন, টেট্রা অ্যামিন কপার 2, এখানে ওর অক্সিডেশন নাম্বার বা জার্মান 2 সালফেট, টেট্রা অ্যামিন কপার 2 সালফেট। ডান, এগুলোতে আসি। দেখো এটা তো সহজ, ফার্স্টে পটাশিয়াম, পটাশিয়াম 6টা সায়ানাইড আছে তো সায়ানো, তাহলে হেক্সা সায়ানো, হেক্সা সায়ানো। আয়রনকে বলা হয় ফেরাম, তাহলে ফেরেট, এট বলতে হবে, ফেরেট, প্যাকেটে হচ্ছে 2।
পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট 2। এখানে আয়রনের অক্সিডেশন নাম্বার হচ্ছে 2 বা জারণ মান হচ্ছে 2 আর এখানে হচ্ছে 3। সো সিমিলার জিনিস, পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট 3। ডান। লাস্টেরটা কিভাবে করা যায় বলো দেখি একটু, লাস্টেরটা কি করা যায়, এখানে কিভাবে অ্যাপ্রোচ নেওয়া যায় বলো, কি মনে হয় আগে কোনটা নাম আসবে? পানিকে বলা হয় অ্যাকুয়া, অ্যামোনিয়াকে বলা হয় অ্যামিন, তাহলে আগে কোনটা আসা উচিত বলো দেখি একটু ভাইয়াকে, আগে কোনটার নাম আসা উচিত? অ্যালফাবেটিক অর্ডার, যখন একাধিক কিছু থাকবে অ্যালফাবেটিক অর্ডার, এ এম দিয়ে এমিন, এ কিউ দিয়ে অ্যাকুয়া, তাহলে এমিন আগে আসে অ্যালফাবেটিক অর্ডারে, তাহলে এমিনটা আগে লিখবো, তাহলে ডাই এমিন, ডাই অ্যাকুয়া। তারপর কি আছে? সিলভার, সিলভার ব্র্যাকেটের অক্সিডেশন নাম্বার বা জারণ মান 1, কারণ এই দুইটা 0, এটা -1 এটা +1, সিলভার 1 ক্লোরাইড। শেষ। তাহলে একাধিক থাকলে কি করবো ভাই? অ্যালফাবেটিক অর্ডারে যাব, ঠিক আছে? ঠিক আছে, ক্লিয়ার? সবাই ক্লিয়ার, বুঝতে পারছি ইনশাআল্লাহ? বলো সবাই আমরা জিনিসটা ইনশাআল্লাহ বুঝে গেছি কিনা? সুন্দর। তাহলে নামকরণ না, অসুবিধা নেই, অসুবিধা নেই, নামকরণটা কিন্তু আমাদের তাহলে ইনশাআল্লাহ ক্লিয়ার, জটিল যোগের নামকরণটা আমাদের ডান। ওকে, চলো তাহলে যে কোনো নামকরণ দিলেই পারবো আশা করি। ওকে, এবার আসো একটু সামনের দিকে যাই, এবার বিভিন্ন শেপ দেখায়। আচ্ছা বলো তো, আমরা কি সংকরায়ন বের করে তারপর তাদের আকৃতি দেখে, মানে আকৃতি ডিসাইড করি, নাকি আকৃতি দেখে সংকরায়ন বের করি? কোনটা বলো দেখি একটু ডিজাইন বক্সে বলি। মাশরাফি দেখো, এমিনটা হচ্ছে এ এম এম আই এন ই, আর অ্যাকুয়া হচ্ছে এ কিউ ইউ এ। অ্যালফাবেটিক অর্ডারে দুইটাই এ আগে আসে, ঠিক আছে, কিন্তু এম আগে আসে নাকি কিউ? এম আগে আসে, এজন্য এমিনটা আগে অ্যাকুয়াটা পরে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। হ্যাঁ, না দরকার নেই মাহফুজা, হ্যাঁ যেটা তোমার কাছে একটু নতুন মনে হবে সেটা একটু দেখো। হ্যাঁ, বুঝছো মাশরাফি? আচ্ছা, ভেরি গুড। আসলে না, আসলে নিয়ম হচ্ছে যখন ল্যাবে করা হয় আগে তাদের আকৃতি দেখা হয়, তারপর সংকরায়নে ফেলা হয়। আর আমরা উল্টাটা করি, আমরা সংকরায়ন বের করি তারপর আকৃতি লিখি, ম্যাক্সিমামই মিলে, কিছু জায়গায় মিলে না, সেটাও দেখাই দেবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ওয়েলকাম ভাইয়া, আসো। সো এটার একটু শেপটা দেখো, এটা একটু শেপটা দেখো, 1 2 3 4, দেখো 1 2 3 4 5 6 7 8, এটাকে বলা হয় অক্টাহেড্রাল বা অষ্টতলকীয়, অষ্টতলকীয়। সংকরায়ন হচ্ছে sp3d2 অথবা d2sp3, তোমরা নিজেরাই দেখলে বুঝবা ডি কখন আগে আসে ডি কখন পরে আসে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আচ্ছা, তারপর এখানে খেয়াল করো 1 2 3 4, এটা হচ্ছে টেট্রাহেড্রাল বা চতুস্থলকীয়, টেট্রাহেড্রাল বা চতুস্থলকীয়, এটা হচ্ছে sp3 সংকরায়নের জন্য হয়। এন্ড ফাইনালি এইটার একটা অবজার্ভ করা হয়, এটাকে বলা হয় স্কোয়ার প্ল্যানার বা সমতলীয় বর্গাকার। স্কোয়ার মানে বর্গ, প্ল্যানার মানে তল, সমতলীয় বর্গাকার। আচ্ছা গেল, এইটার শেপটা হচ্ছে sp2d অথবা dsp2, মানে এটা হাইব্রিডাইজেশন আর কি, সংকরায়ন। সো এই তিনটা একটু পরিচিত হওয়া দরকার, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো আর কি ইনশাল্লাহ। হ্যাঁ, দেখবো দেখবো আমরা ইনশাল্লাহ। হ্যাঁ, চলো ফার্স্টে থেকে শুরু করি। প্রথমে দেখে বলো এখানে আয়রনের জারণ মান কত, বলো এখানে আয়রনের জারণ মানটা কত? এখানে আয়রনের জারণ মানটা কত? ঠান্ডা মাথায় একটু বলো ভাইয়াকে। হ্যাঁ, এখানে আয়রনের জারণ মানটা কত? ভালো মতো দেখে চেক করে অ্যান্সার দিও কিন্তু। হ্যাঁ, মানে দুইটাতেই, কোনটাতে কত? আচ্ছা চলো একটু বের করে দেখাই। পটাশিয়াম 3টা আছে, তাহলে পটাশিয়ামে তো +1 × 3, হ্যাঁ, প্লাস আয়রনেরটা ধরো x, প্লাস সায়ানাইডের তো -1, তাই না, -1 × 6 = 0। তাহলে কি আসে দেখো, 3 + x - 6 = 0, তাহলে x আসে +3,
আয়রনের এখানে +3 অবস্থায় আছে। আচ্ছা, সুন্দর। এখন আয়রন তো 26 নাম্বার, তাই না? তাহলে এখানে আমরা কি লিখবো? আর্গন 4s2 3d6। তাহলে আয়রন যদি +3 নিই আমরা, তাহলে আমরা কি লিখবো? আর্গন 4s0 3d5। পাশেটা একটু খেয়াল করে আসি, দেখি কি আছে। সেম জিনিস কিন্তু দেখো, পটাশিয়াম 3টা আছে, তাহলে +1 × 3 +1 × 3 প্লাস আয়রনের জার্মান মান x, ক্লোরাইডের জার্মান মান হচ্ছে -1 × 6 = 0। তাহলে 3 + x - 6 = 0। তাহলে x হচ্ছে +3, সেম জিনিস। সো আয়রন 3+ এর যে জার্মান মানগুলো আছে সেগুলো আগে একটু লিখে ফেলি। হ্যাঁ, তাহলে এখানে আমরা আয়রন 3+ এরটা একটু লিখবো। ধরো এটা হচ্ছে 3d, এটা হচ্ছে 4s, এটা হচ্ছে 4p। সিমিলারলি এখানে আয়রন 3+ এরটাও আমরা লিখবো 3d 4s 4p। খেয়াল করো, মন দিয়ে একটু খেয়াল করো। তাহলে এখানে 3D তে আছে 5টা, তাহলে দেখো 1 2 3 4 5। এখানে 3D তে 5টা, 1 2 3 4 5। ভাইয়াকে বলো এই দুইটার মধ্যে লিগেন্ড কোনটা স্ট্রং কোনটা উইক, নাকি দুইটাই স্ট্রং নাকি দুইটাই উইক? বলো দেখি একটু। সবাই 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 এটার অ্যান্সারটা দিও। হ্যাঁ, সবাই এটার অ্যান্সারটা দিও, এগুলো খুব ইম্পর্টেন্ট। চমৎকার। দেখো তো এটা তো স্ট্রং নাকি? এটা স্ট্রং। স্ট্রংটা যখন সায়ানাইডটা ঢুকবে, স্ট্রং যেহেতু, স্ট্রংটা কি করবে? এই সবগুলা ডি এর যে ইলেকট্রনগুলো বা যতগুলো ইলেকট্রন আছে সবগুলোকে চাপায় জোড়া বানাই দিবে। কেন? জোড়া না বানাইলে ঘর খালি হবে না, ঘর খালি না হইলে ওরা ঢুকতে পারবে না। এখন ওরা ঢুকবে তো জোড়া ইলেকট্রন নিয়ে, ওরা তো লিগেন্ড, লিগেন্ড তো জোড়া ইলেকট্রন নিয়ে ঢুকে। কয় জোড়া ইলেকট্রন নিবে? 6 জোড়া। আর প্রতিটা অরবিটালে জোড়া ইলেকট্রনে ঢুকতে পারে, এজন্য খালি করার ব্যবস্থা করবে। সো খেয়াল করো এই 5টাই সংকুচিত হয়ে যেভাবে যাবে 1 2 3 4 5 সংকুচিত হয়ে গেল। এটা হলো 3d 4s 4p। এখানে খেয়াল করো, এখানে ক্লোরাইড যখন যাবে, ক্লোরাইড তো উইক, উইক কিছুই করবে না, এটা যেমন আছে তেমনই থাকবে। 3d 4s 4p 4d। তো দেখো লিগেন্ড আসছে কয়টা? 6 জোড়া। 1 2 3 4 5 6 লিগেন্ড আসছে 6 জোড়া। তাহলে ফার্স্টে কি দুইটা ডিতে ঢুকলো, একটা এস এ ঢুকলো, তিনটা পিতে ঢুকলো। সংকরায়ন কি? d2sp3। d2sp3 কেমন দেখতে? অক্টাহেড্রাল। এটা চুম্বকত্ব কেমন? দেখো একটা অযুগ্ম ইলেকট্রন আছে, তার মানে এটা প্যারাচুম্বক। অযুগ্ম ইলেকট্রন থাকলে প্যারাচুম্বক। আচ্ছা, এটা খেয়াল করো, কয় জোড়া ইলেকট্রন আসবে? 6 জোড়া। তাহলে 1 2 3 4 5 6, একটা এস, তিনটা পি, তারপর দুইটা ডি। দেখছো ডি কখন আগে ঢুকে ডি কখন পরে ঢুকে, নিজেরাই বুঝে গেছো। আগে এস, তারপর পি, তারপর ডি। এটারও সংকরায়ন সেম, অক্টাহেড্রাল। 5টা অযুগ্ম ইলেকট্রন, এটাও কিন্তু প্যারাচুম্বক। চুম্বকত্ব কার বেশি কার কম এটাও তোমরা বুঝতেছো ইলেকট্রন দেখে, অযুগ্ম ইলেকট্রন দেখে। সো এটা হলো আমাদের ওভারঅল আলোচনা। সবাই এটা পুরোটা খাতা একটু তোলা হলে টিচার ইনবক্সে একটা ডান লেখো। ওকে, ওকে, ভেরি গুড। সো লিখে ফেলছো না? আচ্ছা, এটা এটা দেখতে কেমন? আসলে এটা দেখতে তোমাদেরকে দেখাই, এটা কি দেখতে কেমন। বেসিক্যালি ধরো সাইনাইড দিয়ে বা কোনো একটা কিছু দিয়ে দেখাই। ধরো এই যে আয়রন আছে এদিকে, আয়রন 1 2 3 4 5 6 এইভাবে 6 দিক দিয়ে আসে। এখন কথা হচ্ছে এইভাবে 6 দিক দিয়ে কিভাবে আসে সেটাও তোমাদেরকে দেখা আসছে অলরেডি, সেটা আরেকবার একটু দেখাই দিই, দেখতে ভালো লাগবে। দাঁড়াও, কই গেল? এই যে এইখানটা যেটা দেখতেছো এর চেয়েও ভালো লুক হচ্ছে এইটা। এই যে আয়রনটা এখানে 6 দিক থেকে 6টা সাইনাইড ধরে বা ক্লোরাইড ধরে, এইভাবে শেপটা ফর্ম করে। বুঝতে পারছো? প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক শুধুমাত্র আয়রন, কোবাল্ট, নিকেল, এই 3টা ধাতু, আর কিচ্ছু না। হ্যাঁ মনে? আচ্ছা, ভেরি গুড। সো এইটা আমরা বুঝে গেলাম। আচ্ছা চলো এইটা এবার আমরা প্র্যাকটিস করি নাকি? এটা তাহলে আমরা একটু সবাই প্র্যাকটিস করি। এটা প্র্যাকটিস করে ফেলো সবাই। নাও, এখানে আয়রনের জার্মান মান কত বলো?
এটাতে কত পাশেরটাতে কত দুইটাই বলো। এখানে আয়রনের জারণ মান কত? আগে জারণ মান, তারপর আস্তে আস্তে আমরা প্র্যাকটিস করবো, কোনো অসুবিধা নাই। গুড, ভেরি গুড। দেখো ধরো তোমার কাছে আছে হচ্ছে পটাশিয়াম আছে, তো পটাশিয়াম আছে +1 আছে 4টা ইন্টু 4, প্লাস আয়রনের জারণ মান x প্লাস সায়ানাইডের জারণ মান -1 ইন্টু 6 ইজ ইকুয়াল টু 0। তার মানে 4 প্লাস এক্স মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। তার মানে x ইজ ইকুয়াল টু +2, এখানে +2 আকারে আছে। হ্যাঁ, সিমিলার এখানেও কিন্তু সেম, দেখো +1 ইন্টু 4 প্লাস এক্স প্লাস ক্লোরাইড হচ্ছে -1 ইন্টু 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে 4 প্লাস এক্স মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে x ইজ ইকুয়াল টু কত? +2। কত আসে? +2। আচ্ছা, সুন্দর। আচ্ছা, জারণ মান বের করাটা কিন্তু আরেকটু কনফিডেন্টলি সবার বের করতে হবে। হ্যাঁ, কনফিডেন্টলি বের করতে হবে। তাহলে দেখো আয়রন তো 26 নাম্বার, তো এটাকে আমরা কি লিখবো? আর্গন 4s2 3d6। তাহলে আয়রন 2+ যদি আমরা লিখি সেক্ষেত্রে কি আসবে? আর্গন 4s0 3d6। আচ্ছা, তাহলে আয়রন 2+ এরটা একটু লিখবো এখানেও 3d 4s 4p। আয়রন 2+ এরটা লিখবো আমরা এখানেও, হ্যাঁ 3d 4s 4p। তাহলে খেয়াল করো 6টা করে আছে, তাই না? 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। আচ্ছা, তো এখন সায়ানাইডটা স্ট্রং, একটু আগে পড়ছো, ক্লোরাইড উইক একটু আগে পড়ছো। তো সায়ানাইড স্ট্রংটা যখন দিবা ভাইয়া তখন কি হবে? সবগুলো চাপাই দিবে, ওকে জোড়া বানাই দিবে 1 2 3 4 5 6। এটা 3d 4s 4p। এখানে কি হবে? ক্লোরাইড যখন এন্টার করবে 3d 4s 4p 4d, কোনো চেঞ্জ আসবে না কারণ এটা তো উইক লিগ্যান্ড। 1 2 3 4 5 6। তো দেখো এখন সায়ানাইড আসতেছে 6টা, মানে 6 পেয়ার অফ ইলেকট্রন, 6 জোড়া ইলেকট্রন আসবে। তাহলে 1 2 3 4 5 6। সংক্রান্তকে দেখো ডিতে আগে 2টা ঢুকছে, তারপর এসে একটা, তারপর পিতে 3টা। সো এটাও কিন্তু অক্টাহেড্রাল, অক্টাহেড্রাল। আর এটা কিন্তু দেখো কোনো সিঙ্গেল ইলেকট্রন, এটা ডায়াম্যাগনেটিক, ডায়াচুম্বক। আচ্ছা, এটা দেখো 1 2 3 4 5 6। দেখো একটা এস 3টা পি 2টা ডি, একটা এস 3টা পি 2টা ডি, ডিটা পরে। সো এটা খেয়াল করে দেখো, এটাও কিন্তু অক্টাহেড্রাল, কিন্তু এটা কিন্তু প্যারাচুম্বক কারণ এখানে সিঙ্গেল ইলেকট্রন আছে। ওকে, ডান। সবাইটা লিখে ফেলো দ্রুত, লেখা হলে একটা ডান লিখে দাও কুইকলি। আর বুঝছো কিনা সবাইটা একটু বলো।
ওকে, সবাই লিখছি? তাহলে প্রসেসগুলো বুঝে গেছেন ইনশাল্লাহ ভাইয়া, পরীক্ষা আসলে পারবো না। ওকে, আরো কিছু ব্যাপার স্যাপার আছে, আরো কিছু সংকরণ আছে, আরো কিছু উল্টাপাল্টা জিনিসপত্র সংকরণের মধ্যে আছে, হালকা পাতলা আমরা দেখাবো ইনশাল্লাহ। হ্যাঁ, কোনো সমস্যা নেই, অসুবিধা নেই প্রান্ত। ওই যে আমরা বন্ধনেরটা দেখবো না ইনশাল্লাহ, এই সেম রিকোয়েস্ট আসছে একটা, বন্ধনেরটা দেখবো ইনশাল্লাহ, সমস্যা নেই, বন্ধন রিলেটেড তো দেখবো না, অসুবিধা নেই, ওই দিন মনে করে দিও। হ্যাঁ, আচ্ছা সবাই তাহলে ইনশাল্লাহ বুঝতে পারছি, ভেরি গুড। আমি তাহলে একটা ব্রেক নেই নাকি, একটা ব্রেক নেই, ব্রেক থেকে এসে তারপর ইন্টারেস্টিং জিনিসগুলো পড়বো, যেটা নিয়ে মোটামুটি পরীক্ষা দিয়ে দেয় এবং মানুষ মিলায় ফেলে আর কি। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা তাহলে শুরু করি। সরি, ব্রেক দিই আর কি, কয়টা বাজে? 57, 58, 58 বেজে গেছে, তাহলে 10টা 8 পর্যন্ত একটা ব্রেক দিই, 10টা 8-এর পরে ইনশাল্লাহ আমরা তাহলে শুরু করবো। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। ওকে, আমাদের ব্রেক টাইম ওভার, আমরা কি সবাই চলে আসছি? একটু ভাইকাটি চ্যাট বক্সে জানাই দিই কষ্ট করে, আমাদের ব্রেক টাইম ওভার, আমরা সবাই চলে আসছি কিনা। আচ্ছা, ভেরি গুড, সবাই তাহলে চলে আসছি। তাহলে এইটুক পর্যন্ত মোটামুটি আমরা বলতে পারি যে জটিল যোগের ব্যাপারগুলো মোটামুটি আমরা তাহলে বুঝি, তাই না? সংকরণের ব্যাপারগুলো আমরা তাহলে বুঝি। ওকে, এখন ফাস্ট ফরওয়ার্ড সামনের দিকে চলে আসি। দেখো এখানে এই যে দুইটা আছে, K4 FeCN6, K3 FeCN6, বলো তো এই দুইটার মধ্যে মূল পার্থক্যটা কি? কেউ বলতে পারবা এই দুইটার মধ্যে মূল পার্থক্যটা কি? বলো, সময় নাও, 1-2 মিনিট সময় নাও, ভাই দাঁড়াইছি, বলো এই দুইটার মধ্যে মূল পার্থক্য কি? আয়রনের জার্মান না, ঠিক আছে, সেটা ঠিক আছে, বাট ওদের দুইটারই তো সংকরায়ন D2sp3, তাই না? ওটা তো আমরা জানি, দুইটাই অক্টাহেড্রাল বা অষ্টতলকীয়, সেটাও আমরা জানি। আমি অন্য একটা পার্থক্যের কথা জানতে চাচ্ছি, মানে আরেকটা পার্থক্যের কথা জানতে চাচ্ছি, একটু বলো দেখি, অন্য আরেকটা। তাহিয়া ধরতে পারছে, ম্যাগনেটিক প্রপার্টি, বলো তো কোনটা কি? এটা কেমন আর ওইটা কেমন, বলো। গুড, গুড। দেখো এইটা যেটা, এটা ডায়া, ওইটা হচ্ছে প্যারা, তাই না? ওরকম আমরা দেখছিলাম, এই যে এটা হচ্ছে ডায়া, তার আগেটা হচ্ছে প্যারা। ওকে ফাইন, তাহলে ভাইয়া সবাই বলো দেখি এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে, কোনটা হবে অ্যান্সার, বলো। সময় সর্বোচ্চ 1 থেকে 2 মিনিট নাও, এটার অ্যান্সারটা বলো যে কোন আয়নটা প্যারাম্যাগনেটিক, নাও বলে ফেলো দেখি, এটা আমরা পারি কিনা, এটা পারা উচিত, অবশ্যই এটা পারা উচিত, নাও বলে ফেলো। গুড, ভেরি গুড, তো বুঝতেই পারতেছো এটা হচ্ছে বেসিক্যালি ওই যে Fe3+, যেটা এটা কিন্তু Fe2+, যেটা, হ্যাঁ। কিউটা বেসিক্যালি এই যে দেখো এন এর সর্বনিম্ন মান প্রযোজ্য, ওই যে n = 4 হবে,
কারণ 3D এর ব্যাপারটাও যে ওগুলো অলরেডি বলছি ভাই তোমাদেরকে, এটা হচ্ছে আয়রন বেসিক্যালি। হ্যাঁ, তাহলে বুঝতেই পারতেছো এটা হবে প্যারাম্যাগনেটিক, এটা হবে ডায়াম্যাগনেটিক। সো এটার কথাই বলছে। সবাই ক্লিয়ার ইনশাআল্লাহ? বুঝতে পারছি সিকিউ গুলো কিভাবে আসে, কিভাবে অ্যান্সার করতে হবে। আচ্ছা সবাই ক্লিয়ার ইনশাআল্লাহ, ভেরি গুড। চলো এরপর হচ্ছে তোমাদেরকে একটা এক্সট্রা একটু দেখাবো, সেটা হচ্ছে এই যে টেট্রা কার্বনিল নিকেল। যেটা এখানে নিকেলের জারণ মান যেন কত ছিল মনে করে একটু বলো দেখি। এখানে নিকেলের জারণ মান যেন কত ছিল? জিরো। গুড, ভেরি গুড, জিরো। তাহলে নিকেল হচ্ছে 28। সো আমরা এখানে কি লিখবো? আর্গন লিখলাম 4s2 3d8। তো দেখো কার মানে এমনিতে যখন নিকেলেরটা আমরা লিখবো, হ্যাঁ নিকেল 1 2 3 4 5 6 7 8 3d4s, কিন্তু যখন এটার মধ্যে কার্বন মনোক্সাইড ঢুকবে, বলো তো কার্বন মনোক্সাইড কি স্ট্রং নাকি উইক লিগ্যান্ড? কার্বন মনোক্সাইডটা কি স্ট্রং নাকি উইক লিগ্যান্ড? অবশ্যই স্ট্রং। সো ও কি করবে? 4s2টা লিখে নিয়ে আছে, এই সবগুলোকে চাপাই দিবে। সবগুলোকে চাপায় জোড়া বানাই দিবে। 3d 4s 4b। খেয়াল করো 8টার 2 তো 10টা এদিকে চলে আসবে, 1 2 3 4 5 6 7 8 9 10 সবগুলো এদিকে চলে আসলো। আর কার্বন মনোক্সাইড আসছে 4টা, তাহলে 1 2 3 4, তাহলে সংকরণ হচ্ছে sp3। শেষ, চতুস্থলকে। ইজি না ভাইয়া? ইজি না ইনশাআল্লাহ? ইজি। আচ্ছা ভেরি গুড, আলহামদুলিল্লাহ। এটা তাহলে তুলনামূলক ইজি। ওকে, এরপরেটা আসি টেট্রাঅ্যামিন কপার সালফেট। এটা সংকরণটা কি? এখানে কপারের জারণ মান কত বলো সবাই? এখানে কপারের জারণ মানটা কত বলো সবাই? এখানে কপারের জারণ মানটা কত? আচ্ছা +2, তাই না? দেখো সালফেট হচ্ছে -2, অ্যামোনিয়া 0, তাহলে এটা অবশ্যই +2, তাহলে ব্যালেন্স তো হবে না, স্বাভাবিক। সো কপারের হচ্ছে 29, তাহলে আমরা কি লিখবো? আর্গন 4s1 3d10। তো যখন আমরা লিখবো কপার 2+, তখন আমরা কি লিখবো? আর্গন 4s0 3d9। তার মানে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এরকম 1 2 3 4 5 6 7 8 9, এটা হচ্ছে 3d4s। হ্যাঁ এরকম। এখন অ্যামোনিয়া মোটামুটি স্ট্রং একটা লিগ্যান্ড হওয়ার কথা। হ্যাঁ, এটা কি করবে? এখানে তার চাপানোর কিছু নেই। 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 4s 4p। কয়টা আসতেছে? 4টা। 4 জোড়া ইলেকট্রন আনবে, 1 2 3 4। তাহলে সংকরণ হওয়া উচিত ছিল sp3, যেটার আকারটা হচ্ছে টেট্রাহেড্রাল বা চতুস্থলকীয়। টেট্রাহেড্রাল বা চতুস্থলকীয়। বাট এখানেই বিপত্তি ঘটলো। কি বিপত্তি ঘটলো? এই যৌগের আকৃতি দেখা গেল স্কোয়ার প্ল্যানার বা সমতলীয় বর্গাকার। আকৃতি যেহেতু এরকম দেখা গেল, তখন বোঝাই গেল যে না, এটা সংকরণ হয় DsP2 হবে অথবা sp2d হবে, মানে এইটা হবে না, এইটা হবে না। আচ্ছা ভালো কথা। তখন দুইটা কেস চলে আসলো। কেস 1, একদল বিজ্ঞানী বললেন যে না ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9 3d এভাবেই থাকে, 4s এ একটা জোড়া ঢুকে, 4p তে মানে p তে হচ্ছে একটা গ্যাপ দিয়ে জোড়া ঢুকে ডিতে চলে আসে 1 2 3 4 5। তাহলে কি হলো? s 2টা p একটা d, এভাবে হইতে পারে। আর একদল বিজ্ঞানী বললেন তাই না, ঠিক আছে আরেকটা ঘটনাও ঘটতে পারে, সেটা হলো 8টা থাকবে 1 2 3 4 5 6 7 8 4s 4p, মানে এই ইলেকট্রনটা এই 4p তে গিয়ে চলে যাবে আর এখান থেকেই ঢোকা শুরু করবে। মানে 1 2 3 4, তাহলে আগে কোথায় ঢুকলো? একটা d, তারপর s, তারপর 2টা p। এখন তোমরা বলো তোমাদের মতে কোন কেসটা রাইট, কেস 1 নাকি কেস 2?
তোমাদের মধ্যে কোন কেসটা রাইট বলো, কেস 1 নাকি কেস 2, কি মনে হয়? বলো বলো বলো, তোমাদের মধ্যে কোন কেসটা রাইট বলে তোমাদের মনে হয়? আচ্ছা, দুইটাই রাইট। সায়েন্টিস্টরা এখনো একটাতে এস্টাবলিশড হয় মানে বলে নাই, দুইটাই ভ্যালিড। বাট আমাদের উপমহাদেশে যে বইগুলো আছে আমাদের বইগুলোতে কেস 1টাকে বেশি ভ্যালিড বলছে, কারণ কেস 2তে ইলেকট্রন যেহেতু লাভ দিছে মানে কপার 3+ হয়ে যাওয়ার একটা পসিবিলিটিস ক্রিয়েট হয়, যেটা সম্ভব না। এজন্য বলছে কেস 1টা বেশি গ্রহণযোগ্য, এজন্য sp2d টা আমরা লিখে দিব। হ্যাঁ, দুইটাই কিন্তু রাইট। হ্যাঁ, sp2d ঠিক আছে, আর dsp2 দুইটাই রাইট, বাট প্রথমটা বেশি গ্রহণযোগ্য, sp2d। ওকে, সবাই ক্লিয়ার ইনশাআল্লাহ? এক্স্যাক্টলি প্রান্ত। আচ্ছা, তাহলে এটা আমরা সবাই ক্লিয়ার ইনশাআল্লাহ, ভেরি গুড। সো এরপর তোমাদের জন্য প্রথম কুইজ, চমৎকার ভাইয়া, প্রথম কুইজটা লঞ্চ করব, একটু ওয়েট করো, প্রশ্নটা আগে পড়ায়নি। m2+ দেওয়া আছে n-1 d6 n = 4, m মৌলের বৈশিষ্ট্য হলো ব্লা 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 ব্লা। উত্তর কি হবে? আমি কুইজটা লঞ্চ করতেছি, 3 2 1 নাও, লঞ্চ করে দিলাম। ঠান্ডা মাথায় দ্রুত একটু অ্যান্সারটা দিয়ে ফেলো। দিতেছো সবাই? 1 মিনিট এখনো হয় নাই, দিচ্ছি। ক্লোজ করে দিব কিন্তু এখনই। হ্যাঁ, ওকে, ক্লোজ করে দিলাম তাহলে। ওকে, ডান। দেখি কি কি অ্যান্সার আসছে। m2+ দেওয়া আছে n-1 d6 n এর ভ্যালু 4, মানে n এর ভ্যালু 4 হলে এটা 3d6। m2+ আছে, তাহলে শুধু m কি হইতো ভাই বলো তো? দুইটা ইলেকট্রন চলে গেছে, তার মানে দুইটা ইলেকট্রন 4s থেকে গেছে, তাহলে 4s2 3d6, তার মানে এটা আসলে আয়রন। এটা আসলে আয়রনের কথা বলছে, এটা আসলে আয়রনের কথা বলছে। দেখো, প্রভাবক হিসেবে কাজ করে, গুড, অবশ্যই আয়রন প্রভাবক হিসেবে কাজ করে, অবস্থান্তর মূলক। দুইটি হ্যালাইড গঠন করে, ওই যে ফেরাস ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড, দুইটা পরিবর্তনশীল জারণ অবস্থা আছে না, এই জন্য। ডায়াম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে, জি না, আয়রন নিজে ফেরোম্যাগনেটিক আর ও কিন্তু প্যারাম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করতে পারে। সো আলটিমেটলি 1 and 2 অ্যান্সার হচ্ছে এ। 1 and 2 অ্যান্সার হচ্ছে এ। দেখি তো কে কে পারছি আমরা। সঞ্জিদা, জহির, সামিহা, ফাহিম, তাহিয়া, রাজন, ঐশী দত্ত, সুমনা, অর্পিতা বিশ্বাস আর তাসফিয়াত। ভেরি গুড ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, সো চলো, অসুবিধা নেই, অসুবিধা নেই। সো চলো আমরা তাহলে একটু সামনের দিকে যাই। এই তিনটার অ্যান্সার ঝটপট একটু বলে ফেলো কমা কমা দিয়ে ডিজাইন বক্সে। এই তিনটার অ্যান্সার ঝটপট কমা কমা দিয়ে ডিজাইন বক্সে একটু বলে ফেলো দেখি। কোনটি দুর্বল লিগ্যান্ড? দুর্বল লিগ্যান্ড হচ্ছে হ্যালোজেন, মানে ক্লোরাইড মাইনাস। কোনটি ডায়াম্যাগনেটিক? জিঙ্ক, যেটা অবস্থান্তর মৌল না। কোনটি ফেরোম্যাগনেটিক? আয়রন, কোবাল্ট, নিকেল। এই তিনটার যেটা থাকবে সেটা, তার মানে অ্যান্সার হচ্ছে বিডিএ। অ্যান্সার হচ্ছে বিডিএ। সবাই পারছি তো নাকি ইনশাআল্লাহ? আচ্ছা, বলো এই কোশ্চেনের অ্যান্সার কি? উদ্দীপকের কোন মৌলটি রঙিন যৌগ গঠন করে? দেখো, শ্রেণী মানে গ্রুপ, এটা হলো গ্রুপ, এটা হলো পর্যায়, চতুর্থ পর্যায়, তার মানে এটা হচ্ছে স্ক্যান্ডিয়াম, সরি স্ক্যান্ডিয়াম কেন বলতেছে, এটা হচ্ছে পটাশিয়াম। তাহলে চতুর্থ পর্যায়ে যদি পুরোটা লিখি, ধরো পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টেরিনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। এটা হচ্ছে 1, এটা হলো 3 বা 7, এটা হচ্ছে 7 আর এটা হচ্ছে 12, 8 9 10 11 12। হ্যাঁ, তার মানে এটা হচ্ছে জিঙ্ক, এটা হচ্ছে ম্যাঙ্গানিজ, 3 নম্বরটা হচ্ছে স্ক্যান্ডিয়াম। তাহলে দেখো, উদ্দীপকের কোন মৌলটি রঙিন যৌগ গঠন করে? ম্যাঙ্গানিজ শুধুমাত্র, আর তো কেউ না ভাই। বি হবে অ্যান্সার, তাই না? বি, বি হবে অ্যান্সার। শেষ, অবস্থান্তর মৌল। হুম,
বি হবে অ্যান্সার। উদ্দীপক অনুসারে এ প্লাসের চৌম্বক ধর্ম নেই, এ নিয়ে তো আমাদের কোনো কথাই হবে না। হ্যাঁ, এ প্লাসের চৌম্বক ধর্ম নেই, গুড। জেড টু প্লাস দিয়ে যৌগ গঠন বর্ণহীন হয়, হ্যাঁ ঠিক আছে, জিঙ্ক টু প্লাসের কথা বলছে। ওয়াই মৌল পরিবর্তনশীল যানবাহন প্রদর্শন করে অবস্থান্তর যেহেতু, তিনটাই ঠিক আছে, তার মানে অ্যান্সার ডি। অ্যান্সার হচ্ছে ডি। ক্লিয়ার? না, এটা যৌগের উপর ডিপেন্ড করে তাফরা, যৌগ দেখতে হবে কোন যৌগের সাথে কিভাবে যুক্ত আছে, তারপর সেভাবে অ্যান্সার। হ্যাঁ আচ্ছা, দেখতে পাচ্ছি সবাই ক্লিয়ার? ওকে, সেকেন্ডটা ডি, কোন সেকেন্ড? হ্যাঁ, এই যে বি ডি এ, তারপর এটা তো বি আর এটা হচ্ছে ডি। ওকে, ও আরেকটা কুইজ, কোন আয়নটি রঙিন যৌগ গঠন করে? লঞ্চ করে দিচ্ছি, ঠিক আছে? এটা কিন্তু কারো ভুল করা যাবে না, ঠিক আছে? 3 2 1 নাও, লঞ্চ করে দিলাম, ঠান্ডা মাথায় অ্যান্সার দিয়ে দিও, ভুল করা যাবে না। ওটা তাহলে ক্লোজ করে দিচ্ছি, ঠিক আছে? 3 2 1 ডান। দেখো, বুঝতেই পারতেছো সিজিএম তো লিস্টেই নাই, এই দুইটাও তো অবস্থান্তর না, নিকেলি অবস্থান্তর, আলটিমেটলি এটা অবশ্যই রঙিন যৌগ গঠন করে, ওই ইলেকট্রন বিন্যাসটা দেখলেই বুঝবা, ইজি। দেখি কে কে পারছি, একটু লোড হচ্ছে, একটা মিনিট। হ্যাঁ, লিডার বোর্ডটা দেখাই। প্রান্ত, আফরা, নিশান, বাঁধন, আজমাইন, ফাহিম, সুভা, জিম, জিম, তাহিয়া, মাহমুদ। থ্যাংক ইউ। ওকে, ভেরি গুড। সো এগুলো আমরা সবাই তাহলে কম বেশি পারছি ইনশাল্লাহ, তাই না? চলো সামনের দিকে যাই। আচ্ছা, এ ব্লক এর বৈশিষ্ট্য দ্বারা, এইটা না, এইটা লাগবে না, বৈশিষ্ট্য লাগবে। এই যে দেখো, এ ব্লকের সাধারণ কিছু বৈশিষ্ট্য আমরা দেখব, জাস্ট রিডিং অর্থে, জাস্ট দেখার জন্য। হ্যাঁ, দেখো, সমস্ত এফ ব্লক মৌল তড়িৎ ধনাত্মক ও অত্যন্ত সক্রিয় ভারী ধাতু। আচ্ছা, একটু খেয়াল করো, ফার্স্টে এস, তারপর ছোট্ট এফ আছে, তারপর কিন্তু ডি, তারপর হচ্ছে পি। তো বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে। তো একটু চিন্তা করে দেখো, বাম থেকে ডানে গেলে এস এর আয়নীকরণ শক্তি কম, এফ এর একটু বেশি, ডি এর আরো বেশি, মানে এফ এর আয়নীকরণ শক্তি কিন্তু ডি এর চেয়ে কম, তাই না? এটা একটু মাথায় রেখো। দেখো, সাধারণভাবে এফ ব্লক মৌল উচ্চ গলনাঙ্ক, উচ্চ স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয়ে থাকে। এরা অতিবেগুনি অবলোহিত রশ্মিকে শোষণ করে দৃশ্যমান আলোর পরিসরে বিকিরণ করে। এদের আয়নীকরণ শক্তির মান পার্শ্ববর্তী ডি ব্লকের তুলনায় কম হওয়ায় এরা অধিক তড়িৎ ধনাত্মক হয়ে থাকে, যেটা ভাইয়া বললাম। এফ ব্লক মৌলের মধ্যে জটিল যৌগ গঠন করার প্রবণতা থাকে। অ্যাক্টিনাইড শ্রেণীর বেশিরভাগ মৌল তেজস্ক্রিয় হয়, এদের জটিল যৌগ রঙিন হয়। জাস্ট রিডিং, নাথিং মোর দ্যান দ্যাট। স্থায়িত্বের পার্থক্যের কারণে এদের একাধিক জান অবস্থা দেখা যায়, +3 +2 +4 এগুলো দেখা যেতে পারে। অযুগ্ম ইলেকট্রন উপস্থিতির জন্য প্যারাচম্বকত্ব দেখা যেতে পারে, প্যারাচম্বক প্রকৃতির হয়ে থাকে কিছু কিছু কোনো এফ ব্লক মৌল। এদের উচ্চ ঘনত্ব দেখা যায়। এফ ব্লক মৌলসমূহ পরমাণুর আকার প্রায় একই বলে পৃথক করা অত্যন্ত কঠিন কাজ। এদের অস্বাভাবিক আয়তন সংকোচন হয়, যা ল্যান্থানাইট সংকোচন ও অ্যাক্টিনাইট সংকোচন নামে প্রকাশ করা হয়। গত ক্লাসে ভাবে পড়াইছি, মনে আছে তো? ল্যান্থানাইট কন্ট্রাকশন, অ্যাক্টিনাইট কন্ট্রাকশন। আচ্ছা, আর হচ্ছে থোরিয়া ও সেরিয়া মিশ্রণ সূক্ষ্ম কণারূপে গাড়ির হেডলাইট ও অন্যান্য সার্চলাইটে ব্যবহার করা হয় এমসিকিউর জন্য। চূর্ণাবস্থায় অ্যাক্টিনাইড মৌলসমূহ অত্যন্ত সক্রিয় হয়, উত্তপ্ত পানি ও লঘু এসিডের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। জাস্ট রিডিং পড়ার পারপাসে। হ্যাঁ, আচ্ছা, সেখানে দেখো অবস্থান্তর মৌল কাকে বলে, লিগ্যান্ড কাকে বলে, এই যে এই যৌগটার আইইউপিএসি, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এটার নাম কি, সন্নিবেশ সংখ্যা কি, সব কিছু কিন্তু ভাই পড়াইছি। হ্যাঁ, সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয় কেন, জিঙ্ক ধাতু রঙিন যৌগ গঠন করে না কেন, তারপর জিঙ্ক ধাতু রঙিন যৌগ গঠন করে না কেন, তারপর অবস্থান্তর মৌল সমূহ প্যারাচম্বকীয় ব্যাখ্যা করো। এই সমস্ত জিনিস কিন্তু পড়ানো ডান। এবার তোমাদেরকে একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে এই যে ডি ব্লক মৌল বা এই ব্লকের বৈশিষ্ট্য যাই বলি, জটিল যৌগের নামকরণ, সংকরায়ন, যা যা আছে, এভরিথিং আগে আমরা যতটুকু পারতাম এখন আরো ক্লিয়ার হয়েছে না ভাই? ইনশাল্লাহ পরীক্ষা আসলে আরো ভালো মতো পারবো না ইনশাল্লাহ? বলো দেখি একটু টিচার ইনবক্সে সবাই কুইকলি। ওটা তো কাজ রাজন, ভাইয়া তো শিখাইছি, এই জন্য নামটা নিজে নিজে প্র্যাকটিস করবা। ওকে, এই ইনশাল্লাহ পারবো ভাই। কিন্তু যত ধরনের নাম আছে সব কিন্তু ভাই দেখাইছি তোমাদেরকে। আশা করি যেই নামটা আছে সেটা তোমরা চেষ্টা করবে ইনশাল্লাহ, এবং পারার চেষ্টা করতে হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, ইনশাল্লাহ তাহলে সবাই পারবো। ভেরি গুড, দেন চমৎকার। ওকে,
সো মোটামুটি এই তো আজকে আমাদের ক্লাস ভাইয়া এতটুকুই। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে কষ্ট করে ধৈর্য ধরে এতক্ষণ ক্লাসটা করার জন্য। হোপফুলি সবাই ক্লিয়ারলি সবকিছু বুঝতে পারছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ বেঁচে থাকলে সামনে দেখা হবে, কথা হবে। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।